চলে আচ্ছা, আমি যাবো। একটু আমি বলি, অলরেডি আমরা কমান্ড দিয়ে দিয়েছি। আমাকে শুনতে পাচ্ছেন? আপনাদের সবাইকে শোনা জি, যাচ্ছে? শোনা যাচ্ছে। আপনারা আমরা এখন শুরু করতে যাচ্ছি। আপনারা যদি সবাই একটু আপনাদের মাইকটা মিউট করে রাখেন এবং যিনি চান ভিডিও অন করে কথা বলতে পারেন, ঠিক আছে? আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ম্যাম আর অতিথি কি আসছে, অংশগ্রহণ করছে? জি জি, উনি এসছেন। আচ্ছা আচ্ছা। বাপ্পি কি ওকে? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। যদি আমরা আপনারা সবাই মিউটে আছি, পরে কথা বলবেন। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের আয়োজনে আমরা আজকে সবাই একত্র হয়েছি। এটা আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করতে চাই, সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই আড্ডাটা প্রতি শনিবার যদিও করি, গত শনিবার আমরা করতে পারিনি কারণ আমাদের ইচ্ছা ছিল আজকে এমন একটা ইস্যুতে আলোচনা করব এবং আমরা চাইছিলাম এমন একজনকে উপস্থিত করতে যার কাছে আমরা যদি আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরি, তার মাধ্যমে আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের কথাগুলো পৌঁছে যাবে। তো আমাদের চেষ্টাটা সফল হয়েছে এবং আমরা পেরেছি। তো আমরা আজ আগামী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ উপলক্ষে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের বঞ্চিত নিপীড়িত প্রতিবন্ধী মানুষের যে বিভিন্ন অধিকার ভিত্তিক দাবিগুলো রয়েছে, আমরা চাইছি এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আমাদের আজকের আলোচনায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সাব্বির আহমেদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সাব কমিটির একজন সদস্য। সাব্বির ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমাদের সাথে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনি দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ অংশ নিয়েছেন আজকের এই লাইভ আলোচনায়। তো আমরা যে দাবিগুলো আপনাদের কাছে জানাতে চাই এই বিষয়ে আমি একটু করে বলছি, তারপর আমরা একটা মুক্ত আলোচনায় যাব সাব্বির ভাই, তারপর আমরা আপনার কাছ থেকে মতামত শুনবো। আমি আমার একটু স্ক্রিনটা শেয়ার করি, সবার দেখতে সুবিধা হবে। আমরা খুব সিম্পল ভাবে কিছু মতামত সাজিয়েছি, আপনারাও আপনাদের মতামত আপনাদের আলোচনার সময় দেবেন আশা করি। আচ্ছা, একটু হোস্টকেই করতে হবে, আমার স্ক্রিনটা শেয়ার করা যাচ্ছে না। সালমা আপা একটু দেখবেন, আমার স্ক্রিনটা শেয়ার করতে সমস্যা হচ্ছে। আমি দেখছি। সবাইকে আদাব, আমি উজ্জ্বলা বণিক বলছি। জি আদাব দিদি। আমরা 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 যখন কথা বলবো তখন নাম পরিচয়টা নিব, কারণ পরিচিতি পর্ব সবার সাথে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তবে এর মধ্যে যারা যারা কিছু বলতে চান তারা কমেন্টে, এখানে চ্যাট বক্স আছে, একটু লিখে রাখতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলেও সেটা লিখে আমাদের জানাতে পারেন। সালমা আপা, দেরি হলে আপনি একটু শেয়ার করে দেন স্ক্রিনটা। হ্যাঁ, আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি একটু বলছি। ঠিক আছে। আচ্ছা, এই আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিছু দাবি দাওয়া সাজিয়েছি। আমাদের সাব্বির ভাইয়া তো জানেন যে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ এটি আসলে একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। সাধারণ প্রতিবন্ধী মানুষের বিভিন্ন দাবি রয়েছে, সেই দাবির প্রেক্ষিতে এই প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে। আমরা এটি কোনো সংগঠন বা কোনো নেটওয়ার্কের প্রতিনিধিত্ব করছে না। আমি এই বিষয়টি আপনাকে জানাতে চাইছিলাম। আমি একটু আমাদের দাবিগুলো বলতে চাই। আমাদের
প্রথম দিকে কিছু যে দাবি আছে, আমরা বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন সমূহের সাথে মতামত নিয়ে করেছি। পাশাপাশি রফিক ভাই সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। রফিক ভাইকে স্মরণ করছি আজকের দিনে। রফিক ভাই 2014 সালের নির্বাচনের পূর্বে 13 সালের ওই সময় আমরা এই লিফলেটটা তৈরি করেছিলাম। সেই লিফলেটটাকে আমরা রফিক ভাই আমাদেরকে অনেক গাইড করেছিলেন সে সময়। সেটাকে আমরা আরেকটু ঘষা মাজা করেছি। আমাদের প্রতিবন্ধী মানুষদের ইদানিংকালের যে মতামতগুলো সাম্প্রতিক সময়, সেই মতামতগুলোকে এখানে যুক্ত করা হয়েছে। তো আমাদের প্রথম 1 নম্বরে এখানে 8টা দাবি আছে, 8টা বিষয়ে কথা বলা হয়েছে। আমাদের প্রথম শিরোনামে আছে প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিতে আইন ও নীতিমালা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে বলছি। ক, প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর, এটি প্রতিবন্ধী মানুষের একটা প্রাণের দাবি। প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর দ্রুত বাস্তবায়নে যে আইনি জটিলতাগুলো হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা 2014 সালে উদ্বোধন করেছিলেন এবং সে সময় বাজেট বরাদ্দ হয়েছিল, কিছু প্রশাসনিক কার্যক্রম হয়ে গিয়েছিল যেটি স্থবির হয়ে আছে 14 সালের পর থেকে। এরপর আমরা চাই যে খতে বলছি প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন 2013 এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013, এই দুটো আইনের কর্মপরিকল্পনা দ্রুত এবং কার্যকর বাস্তবায়ন করতে বাজেট বরাদ্দ করা দরকার। এবং এখানে প্রশাসনিক পদক্ষেপ বলতে আমরা বুঝাচ্ছি আসলে এখানে একটা তত্ত্বাবধান বা মনিটরিং দরকার, যেন বিশেষত প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইনের যে কর্মপরিকল্পনা, এই কর্মপরিকল্পনাটা অনেক ধীর গতিতে এগোচ্ছে। আমাদের গতে আছে মনোসামাজিক প্রতিবন্ধী মানুষের মানবাধিকার সুরক্ষায় মানসিক স্বাস্থ্য আইন 2016, এইটি বাস্তবায়ন করতে কিছু উদ্যোগ গ্রহণ। ঘতে আইন কমিশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার অর্জনে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ CRPDর সাথে সাংঘর্ষিক প্রচলিত সকল আইনের সুনির্দিষ্ট যে ধারা আছে, এই ধারাগুলোকে চিহ্নিত করে এর সংশোধন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে তাদের বিশেষ চাহিদার প্রেক্ষিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলছি আমরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারিকৃত শ্রুতিলেখক নীতিমালা, যেটি সাম্প্রতিক হয়েছে, সেটিকে রদ করে শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় প্রতিবন্ধী মানুষের জন্য মর্যাদাকর ও সম্মানজনক অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করতে হবে। এটি আমরা চাইছি কেন? অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা, এই বিষয়ে যদি একটু বলতে হয় যে এবার সম্প্রতি এই যে শ্রুতিলেখক নীতিমালাটি প্রণীত হয়েছে, এটি নিয়ে কঠোর সমালোচনা উঠেছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মহলে। শুধু তাই নয়, সচেতন যারা তারাও জানেন এই শ্রুতিলেখক নীতিমালাতে কি প্রহসন রয়েছে। এটি আসলে পুরোপুরি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব নয়। আমরা চতে বলছি বাংলা ইশারা ভাষা আইন প্রণয়ন, বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন ও বাংলা ইশারা ভাষার দোভাষী নিয়োগে নীতিমালা, যেমন এখানে সংবাদ পাঠে, অফিস আদালত, স্বাস্থ্য সেবা, শিক্ষা সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে যেন বাংলা ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়টি উঠে আসে, এমন একটি নীতিমালা প্রণয়ন করা হোক এবং এই বিষয়গুলো কার্যকর বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হোক। এবার আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার বিষয় প্রসঙ্গে চলে যাই। এইখানেও আমাদের বেশ কয়েকটি দাবি রয়েছে। কতে বলা হচ্ছে আমাদের যে অধিকার সুরক্ষা আইন 2013 এর শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তির ভর্তি সংক্রান্ত বৈষম্য প্রতিকারের যে ধারাটি রয়েছে, ধারা 33 অনুযায়ী প্রতিবন্ধী শিশুর সাধারণ বিদ্যালয় কর্তৃক ভর্তি প্রত্যাখ্যান
শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়। যদিও এটি এখনো মানা হয় না। তো এছাড়া জাতিসংঘ সনদ সিআরপিডি ধারা 24 এবং টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজির লক্ষ্যমাত্রা 4 এতেও শিক্ষার সকল স্তরে, শিক্ষা ব্যবস্থার সকল স্তরে একীভূত শিক্ষার নিশ্চিত করার কথা বলা হচ্ছে, যা আমাদের সরকার আসলে আন্তর্জাতিক মহলেও প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমাদের দেশে একীভূত শিক্ষা এখনো আমরা বলতে পারি সোনার হরিণের মতো। এখনো বিশেষায়িত শিক্ষা, আলাদা শিক্ষা ব্যবস্থায় আমরা আটকে আছি, কারণ এই শিক্ষা ব্যবস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আওতায় বা অধীনে পরিচালিত হচ্ছে। এখন আসলে আমরা প্রতিবন্ধী মানুষেরা সবসময় যে কথাটা, যে দাবিটা জানিয়ে আসছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একে তো 43টা কাজ রয়েছে, বিভিন্ন রকমের কাজ। তাছাড়া এই মন্ত্রণালয়টি মূলত সমাজের কল্যাণ ভিত্তিক কাজগুলো করে থাকে। যেহেতু বাংলাদেশের সাধারণ নাগরিকের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় রয়েছে, শিক্ষার জন্য তো শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, সেহেতু আমরা চাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার অধিকারকে সুদৃঢ় করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে বিশেষ বিদ্যালয়গুলো এবং সমন্বিত বা রিসোর্স বিদ্যালয়গুলো রয়েছে জেলা উপজেলা ভিত্তিক, সেগুলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হোক। এই দাবিটা অনেকদিন ধরে করা হচ্ছিল। তো আমরা চাই এই বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উঠে আসবে। খতে আছে শ্রবণ প্রতিবন্ধী মানুষের কথা। শ্রবণ প্রতিবন্ধী মানুষেরা আসলে অনেক বেশি বঞ্চিত। প্রতিবন্ধী মানুষেরা এমনি বঞ্চিত, তার মধ্যে শ্রবণ প্রতিবন্ধী মানুষ আরো বেশি বঞ্চিত। তো আমরা যেটা দেখেছি 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে একটি পদক্ষেপ গৃহীত হয়েছিল প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে সমাজের মূল স্রোতে আনতে। বিশেষ বিদ্যালয়ের পাশাপাশি 64 জেলায় সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু হয়েছিল, যেটি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। তা আমরা দাবি জানাচ্ছি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষার প্রসারে, যেহেতু তারা অনেক পিছিয়ে আছে, মাত্র লক্ষ লক্ষ শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী 8টি বিদ্যালয়ে মাত্র পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, তাদের জন্য একই রকম সমন্বিত শিক্ষা কার্যক্রম 64 জেলায় চালু করা হোক। গ নম্বরে বলা হচ্ছে একীভূত শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার করতে হবে। ঘতে বলা হচ্ছে শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধী শিশুর অংশগ্রহণ বৃদ্ধিতে শিশুকে প্রশিক্ষণ, ব্রেইল পাঠ্যপুস্তক, ইশারা ভাষার অডিও ভিজুয়াল টিউটোরিয়াল, শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ, উপবৃত্তি বৃদ্ধি করা, সাংস্কৃতিক, খেলাধুলা, বিনোদন ইত্যাদি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে। উন্মতে বলা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা ও মতামতের ভিত্তিতে এবং প্রয়োজনীয় সঙ্গতিপূর্ণ বন্দোবস্ত বা রিজনেবল অ্যাকোমোডেশনের বিধান রেখে আমাদের সামনে প্রস্তাবিত শিক্ষা আইন ও শিক্ষানীতি প্রণয়ন করা দরকার। তো আমরা সেটাও অনুরোধ জানাচ্ছি। আমরা এবার আমাদের 3 নম্বর পয়েন্টে চলে আসি, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন প্রসঙ্গে। রাজনৈতিক ক্ষমতায়নে আমরা একটি পয়েন্ট রেখেছি প্রতিবন্ধী নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত নারী উন্নয়ন কর্মপরিকল্পনায় কিছুটা এটা নিয়ে বলা আছে। নারী উন্নয়ন কর্মপরিকল্পনা 2014 32.7 নং ধারায় এই প্রতিশ্রুতিটি ছিল সংরক্ষিত নারী আসনে 2টি সিট বরাদ্দ। এটি সহ আমরা বলছি যে রাজনৈতিক দলের কমিটিতে 1% পদ সংরক্ষণ করতে এবং ভোটদানে উৎসাহিত করতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামাজিক ক্ষমতায়ন, এ প্রসঙ্গে আমরা বলছি এক প্রতিবন্ধী ব্যক্তি সংক্রান্ত আইনের সকল কমিটিতে বেসরকারি
সদস্য প্রতিনিধিত্বে সংখ্যাগরিষ্ঠ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগদান করতে হবে। 2, সকল বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে একজন প্রতিবন্ধী ব্যক্তি বা শিশুর অভিভাবকের জন্য পদ সংরক্ষণ করতে হবে। 3, স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক এবং বাজার কমিটিগুলোতে প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব সংরক্ষণের সুযোগ রাখতে হবে। এই বিষয়টি মূলত সামাজিক বিভিন্ন ইস্যুতে সাবির ভাই তো বুঝতেই পারছেন, বিদ্যালয়গুলোতে প্রতিবন্ধী ব্যক্তি বা শিশু যারা গুরুতর বুদ্ধি অটিস্টিক প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের অভিভাবকগণ যদি থাকে তাহলে তাদের বিষয়ে কথা বলতে সুবিধা হয় বা বিভিন্ন একটু মিউট করবেন সালমা আপা, কথা হচ্ছে, আওয়াজ হচ্ছে। তো এই যে মানুষের প্রতিনিধিত্ব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি যদি আমার কথাটা বোঝাতে পারি, আমার যে সমস্যাগুলো আসলে অন্য কেউ আমার সাথে যদি মেলামেশা নিয়মিত না থাকে তারা বুঝবে না, ফলে আমরা আসলে সবসময় বঞ্চিতই থেকে যাই। এই কারণে আমাদের কথাগুলো আমাদের নিজেদেরই বলার জায়গা তৈরি হওয়া দরকার। এই হলো একটা বিষয়। আমরা তারপরে আসি সংগঠিতকরণে। সংগঠিতকরণ আমরা অনেক পিছিয়ে আছি প্রতিবন্ধী মানুষেরা আসলে। তো এই জায়গাটাতে 1 নম্বরে আমরা বলছি প্রতিবন্ধী মানুষকে সংগঠিত করতে উৎসাহ দান, সংগঠন সৃষ্টিতে স্থানীয় সরকারের সকল স্তর থেকে সহায়তা, সংগঠনের দক্ষতা বৃদ্ধি সহ আর্থিক অনুদান প্রদান করতে। 2, প্রতিবন্ধী জনগণের উন্নয়নে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনকে অগ্রাধিকার প্রদান করতে হবে। এই ছিল আমাদের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রসঙ্গে। প্রতিনিধিত্বটা আমাদের মূল ইস্যু, নিজের সিদ্ধান্ত গ্রহণের চর্চা মূল ইস্যু, যা হচ্ছে মূলত আমাদের সমাজে যেটা হয়, আমরা যুক্তিতে অনেক কিছুই মানি কিন্তু আমরা চর্চায় এই বিষয়টি আনি না, খুবই দুঃখজনক এটি। আমরা আমাদের 4 নম্বর পয়েন্টে চলে আসি, প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট প্রণয়ন। কতে আমরা বলছি যে জেন্ডার ও শিশু সংবেদনশীল বাজেট হয়, ঠিক একইভাবে প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট কাঠামো প্রণয়ন করার কথা। এই জন্য মন্ত্রণালয়ের প্রকল্পে উপকারভোগী ছকে দ্রুত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যাও নির্ধারণ করাটা খুবই প্রয়োজন। খতে আসি, প্রাথমিক, আমি কিছু মন্ত্রণালয়ের নাম করছি। আমরা যে মন্ত্রণালয়গুলোতে অ্যালোকেশন অফ বিজনেস চেঞ্জ করে দ্রুত সংশোধন করে প্রতিবন্ধী জনগণের দায়িত্ব সেই মন্ত্রণালয়গুলোকে প্রদানের জন্য বলবো, সেগুলো হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলোর অ্যালোকেশন অফ বিজনেস বা রুলস অফ বিজনেস সংশোধন করা, এই দাবিটি আমরা গত খুব সম্ভবত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দাবিটি জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের প্রতিবন্ধী মানুষের বিভিন্ন দাবি, আমাদের প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন ভিত্তিক কর্মপরিকল্পনাগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। একটু আগেই যেটি বললাম, এখনো কল্যাণের কাজ করে থাকে। আমরা গতে চলে আসি, শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বিবিএস এর মাধ্যমে আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তির বিষয়ে বিশেষ জরিপ পরিচালিত করা হোক 3 বছর পর পর। তালমাপা একটু নিচের দিকে আমরা ঘতে চলে আসি, প্রতিবন্ধিতার মাত্রা ভেদে প্রতিবন্ধী ব্যক্তির ভাতা মাসিক 5,000 টাকা
বরাদ্দ করা হোক। এটি মাত্রা ভেদে বলছি আমরা, কারণ আমরা ভারতে বা বিভিন্ন দেশেও দেখে থাকি, পৃথিবীর বিভিন্ন দেশে, নেপালেও আছে, ক্যাটাগরি ওয়াইজ ভাতা দেওয়া হয়। এই বিষয়টি চালু করা এবং একই সাথে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তারা যেন তাদের শিক্ষা ভাতা মাসিক 2000 টাকা এবং ভাতা 5000 টাকা দুটো একই সাথে তারা পায়। এটি আমরা দাবি করি, কারণ এটি আসলে গুরুত্বপূর্ণ। আমাদের ভাতা নীতিমালা এটি সংশোধন করা খুব জরুরি। যে একটি পেলে সামাজিক সুরক্ষা নীতিমালার আওতায় যেটি আছে, একটি সুবিধা পেলে আরেকটি পাবে না, এই নীতিটি সংশোধন করা খুব জরুরি। উমতে আমরা আরেকটি দাবি করছি, গুরুতর প্রতিবন্ধী মানুষের জন্য স্বাস্থ্য ভাতা ও কেয়ার গিভার ভাতা চালু করা হোক। প্রতিবন্ধী মানুষের প্রতিবন্ধিতার মাত্রা আর্থিক সংগতির উপর ভিত্তি করে একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন। সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সকল দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তিকরণ ও তাদের উপযোগী বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করতে হবে। আমরা স্বাস্থ্যে চলে আসি, 5 নম্বর ইস্যু। প্রতিবন্ধিতা সংক্রান্ত বিশেষায়িত সেবা সমূহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কমিউনিটি ক্লিনিক সহ সকল স্তরে রেফারেল পদ্ধতি প্রবর্তন করতে হবে। সকল করেন বোঝা যাচ্ছে না, সরি আমি বুঝতে পারিনি, সরি। এটা মনে হয় আপনার সমস্যা ভাইয়া, বাকিরা মনে হয় বুঝতে পারছেন। আর সমস্যা হচ্ছে আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? হ্যাঁ পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের দিক থেকে। হ্যাঁ ওকে আপা, আমরা পরিষ্কার শুনতে পারছি, আপনি কন্টিনিউ চালিয়ে যান। আমরা সকল প্রতিবন্ধী শিশুকে প্রতি বছর প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা মূল্যায়নে ডাক্তারের দ্বারা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সাব্বির ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন, যিনি আমাদের আজকের মূল অতিথি আলোচক হিসেবে আছেন? হ্যাঁ সাবিনা, কোনো অসুবিধা নেই, আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। ধন্যবাদ সাবির ভাই। গত হিসেবে আমরা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন ও অভিভাবকদের লালন প্রশিক্ষণ প্রদান করার কথা বলা হচ্ছে। প্রতিবন্ধী শিশু সহ সকল প্রতিবন্ধী মানুষদের জন্য চাহিদা ভিত্তিক বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ এবং এর উৎপাদনে সরকারি শিল্প স্থাপন করতে হবে। আমাদের স্বাস্থ্য নিয়ে আসলে এই ছিল, স্বাস্থ্য নিয়ে অনেক বেশি ছিল না, আমরা কর্মসংস্থানে চলে যাই। কর্মসংস্থান এটি আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রতিবন্ধী মানুষের জন্য। তার মধ্যে বিসিএস আমরা বিসিএস সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সরাসরি 100% কোটা প্রবর্তন করা হোক, এটা আমাদের একটি দাবি। এছাড়া তৃতীয় চতুর্থ শ্রেণীতে 10% কোটা, যা কিনা আসলে যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। একটি হচ্ছে 100% কোটাটি শূন্য কোটার ফাঁকিতে চলছে, আর 10% কোটা নিয়ে অনেক জটিলতা হয়, যেটাতে প্রতিবন্ধী মানুষের অনেক পিছিয়ে পড়ছে। তাই আমরা চাই জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বার্ষিক প্রতিবেদনে প্রতিবন্ধী মানুষের তথ্যটি প্রকাশ করুক প্রতি বছর। আমরা দ্বিতীয় দাবিটি করছি, প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন তো করা প্রয়োজন অবশ্যই, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা যারা, তাদের জন্য কেউ ঋণ দেয় না। আসলে ঋণ পাওয়াটা খুবই দুষ্কর। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেও আমরা সেভাবে প্রতিবন্ধী মানুষেরা ঋণ পাই না। তাই আমরা চাই বাংলাদেশ ব্যাংকে এটা জাতীয় বাজেটে এটা বরাদ্দ করা হোক। বাংলাদেশ ব্যাংকে 1000 কোটি টাকার একটি প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন করা হোক, যেখান থেকে প্রতিবন্ধী ব্যক্তিগণ ঋণ নিয়ে তারা উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। এসে যাই বেকার, চাকরি প্রত্যাশী বা চাকরিরত প্রতিবন্ধী মানুষদের আবাসিক সমস্যা সমাধানের জন্য বিভাগীয় ও বৃহত্তর বাণিজ্যিক জেলাসমূহে প্রতিবন্ধী
একটি কর্মজীবী হোস্টেল স্থাপন করা এবং হোস্টেলগুলো প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোকে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হোক। ঘ, প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরির পরীক্ষাগুলো বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত করা খুবই প্রয়োজন, কারণ পকেটে টাকা নেই, এই অবস্থায় তারা অনেক কষ্ট করে ঢাকায় গিয়ে পরীক্ষা দেয়। তাছাড়া তাদের পরীক্ষার আবেদন ফি 25% ধার্য করতে হবে। সালমা আপা একটু যদি নিচে আসতেন। আমরা আমাদের 7 নাম্বার প্রায় শেষের দিকে প্রতিবন্ধী নারী ও শিশু। আমরা দেখতে পাই নারী মন্ত্রণালয়ের অধীনে মহিলা অধিদপ্তর নারীদের জন্য অনেক কাজ করছে। আমরা চাই প্রতিবন্ধী নারীদের উন্নয়নে সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করুক মহিলা অধিদপ্তর এবং তা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ নারী উন্নয়নের চলমান যে কার্যক্রমগুলো বা যে প্রকল্পগুলো রয়েছে সেখানে প্রতিবন্ধী নারীদের অগ্রাধিকার দেওয়া হোক। প্রতিবন্ধী নারীর আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্ম পরিবেশ তৈরিতে উৎসাহ দিতে কিছু পদক্ষেপ বা কিছু কার্যক্রম হাতে নিক মহিলা অধিদপ্তর, আমরা এটাও চাই। পাশাপাশি কর্মজীবী নারী হোস্টেলে প্রতিবন্ধী নারীদের জন্য কোটা বরাদ্দ করা হোক। গতে আসি, নির্যাতন প্রতিরোধে সরকারের চলমান যে সকল কার্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত প্রতিবন্ধী নারী ও শিশু বান্ধব করতে হবে। ঘ, সরকারের বিভিন্ন নারী বান্ধব কার্যক্রম সমূহে প্রতিবন্ধী নারীর বিষয়ে আলাদা তথ্য প্রকাশ করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে শিশুদের জন্য সকল কার্যক্রমগুলো যা যা আছে তা প্রতিবন্ধী শিশু বান্ধব পদক্ষেপ গ্রহণ করা এবং প্রতিবন্ধিতা ভিত্তিক বিভাজিত তথ্য প্রকাশ করতে হবে। এই ছিল আমাদের নারী ও শিশু নিয়ে। আমাদের 8 নম্বরে হচ্ছে বিভিন্ন ইস্যুগুলো আমরা এখানে এনেছি যেগুলো বাদ পড়ে গেছিল। ক, জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা 2020 অনুযায়ী গণস্থাপনা ও গণপরিবহনে প্রবেশগম্যতা নিশ্চিত করতে নীতি সহায়তা, বাজেট বরাদ্দ ও পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা এবং প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এই জায়গাগুলোতে, বিশেষ করে পরিবীক্ষণের জায়গাতে। গণপরিবহন একটি গণস্থাপনা তো অবশ্যই প্রবেশগম্যতার অভাব অনেক বড় একটি জায়গা, অনেক বড় সংকট, কিন্তু গণপরিবহন তার চেয়েও বড় সংকট। আমি অনেক বিস্তারিত আলাপে না যাই, এই প্রত্যেকটা ইস্যু নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। খ, প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন এবং ভূমিহীন যে প্রতিবন্ধী ব্যক্তিগণ রয়েছেন তাদের জন্য খাস জমি বরাদ্দ করা এবং সামাজিক বনায়নে অংশগ্রহণে কোটা বা বিশেষ ব্যবস্থার সুযোগ সৃষ্টি করতে হবে। গতে আসি, নিরন্ন শ্রমজীবী মেহনতি প্রতিবন্ধী মানুষদের জন্য একটি বাড়ি একটি খামার যে প্রকল্পটি রয়েছে বা আশ্রয়ণ প্রকল্প যে সকল প্রকল্প রয়েছে, এমন এই ধরনের সকল পুনর্বাসন প্রকল্পে প্রতিবন্ধী মানুষদের জন্য 10% কোটা বরাদ্দ করা এবং তাদেরকে আত্মনির্ভরশীল করতে উৎসাহিত করা। তাদের পুনর্বাসনের পূর্ব পর্যন্ত তাদেরকে স্ব অবস্থানে বহাল রাখার সুযোগ দিতে হবে। ঘ, যারা গুরুতর প্রতিবন্ধী মানুষ, অটিস্টিক, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী মানুষ, মাসকুলার ডিস্ট্রফি প্রতিবন্ধী মানুষ, স্পাইনাল কর্ড ইনজুর্ড, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সহ আরো যারা গুরুতর রয়েছেন তাদের স্বাস্থ্যসম্মত জীবন ধারণের সুযোগ, তাদের কেয়ার গিভার সহ বসবাসে পৃথক পুনর্বাসন প্রকল্প গ্রহণ করতে হবে। আমরা আশা করছি আমাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে আমাদের এই অধিকার ভিত্তিক যে দাবিগুলো
আমরা উপস্থাপন করছি আজ, আমাদের এই দাবিগুলো রাখা হবে। জাহিদ ভাই ইতিমধ্যে হাত তুলেছেন দেখতে পাচ্ছি। জাহিদ ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। অনেক জাহিদ ভাই একটু নাম পরিচয় দিয়ে তারপর কথা বলবেন। জি জি শিওর। আমার নাম জাহিদুল কবির, পুরা নাম। আমি বর্তমানে কাজ করছি ইউনিসেফে কনসালটেন্ট হিসাবে প্রতিবন্ধী মানুষদের জন্য। আমি আমার শিক্ষা জীবন থেকে আসলে কাজ করি, দীর্ঘদিন এই সেক্টরে জড়িত আছি। সাব্বির ভাইকে ধন্যবাদ। সাব্বির ভাই, আমরা আসলে সাব্বির ভাইয়ের মধ্যে, সাব্বির ভাই যখন আসলে দেখি তখন আসলে রিমু ভাইয়ের ছায়াটাই আসলে আমাদের সামনে চলে আসে। যা কাজের কথা আসি, আমি আসলে খুব সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে সাবরিনা আপা যেই দাবিনামা কিংবা যে প্রস্তাবনাগুলা উপস্থাপন করলেন, প্রত্যেকটা আসলে মানে দীর্ঘদিনের দাবি আসলে। এখন সাব্বির ভাই, আমি আসলে যেটা বলতে চাই, সেকেন্ড আপনাকে একটু থামাই। আমি একটু সালমা আপার কাছে একটা অনুরোধ করি। সালমা আপা, আমার মনে হয় যে স্ক্রিনটা নামিয়ে দিলে যারা কথা বলছেন ওনাদেরকে আমরা একটু দেখতে পাবো, তাহলে বোধহয় আলোচনাটা একটু আর একটু ইন্টিমেট হবে। হ্যাঁ, শাহিদ ভাই কথা বলছিল, তাকে যদি একটু দেখতে পাই আমার মনে হয় যে আরো ইন্টিমেট হয় আলোচনাটা। হ্যাঁ জি, হ্যাঁ বাপ্পি, একটু হচ্ছে আসলে ইয়ে করেন, যিনি কথা বলছেন তাকে পিন করেন প্লিজ। কিন্তু আচ্ছা, আমি এখন কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি কথা বলেন। আচ্ছা সাব্বির ভাই, আমি একটা জায়গাতে একটু ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় আছেন, আমার বিবেচনায় প্রতিবন্ধী মানুষের জন্য সেরা উপহার হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন। যে আইনটা আসলে একটা খুবই আধুনিক এবং একটা রাইট বেসড আইন। এখন আইনের পরে একটা বিধি হয়েছে, বিধির পরে কর্ম পরিকল্পনা হয়েছে, যেটা সাবরিনা আপা তার বক্তব্য উল্লেখ করেছেন। এখন এই আইনটা না, মানে আইনের মূল জায়গাটায় যে আজকে যতগুলা দাবি, এই দাবি আসলে পূরণের মানে মেকানিজমটা আইনে আছে। আইনটা নিশ্চিত করতেছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাইরেও যে সাবরিনা আপা যতগুলা মন্ত্রণালয়ের কথা বললেন, এই মন্ত্রণালয়গুলা প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করবে। এবং এইটার জন্য আইনে 4টা লেয়ারে কমিটি করা আছে: ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, জেলা পর্যায় কমিটি, উপজেলা পর্যায় কমিটি। তো জাতীয় সমন্বয় কমিটির প্রধান হচ্ছে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা আছেন। আবার নির্বাহী কমিটিতে সমাজ কল্যাণের সচিব হচ্ছে এটার সভাপতি, আর বিভিন্ন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি লেভেলের মানুষজন আছে এবং বেসরকারি প্রতিনিধিও আছে। এখন আনফরচুনেটলি 13 সাল আইন, এই ঠিক 10 বছর হইলো, এখন 2023 সাল। আইনের আসলে বাস্তবায়ন যদি বলেন 1% বাস্তবায়ন হয়েছে বলে আমার মনে হয় না। মানে এটা একটা বড় কারণ আমাদের দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমাদের কোনো জবাবদিহিতা নাই। আইন অনুযায়ী প্রতি বছর প্রত্যেকটা কমিটি রিপোর্ট করার কথা। এই 10 বছরে বিধি হয়েছে 15 পরে রিপোর্ট করার কথা। 8 বছরে কোনো রিপোর্ট আসলে তৈরি হয় নাই। এবং যেটা হচ্ছে যে অনেক জায়গায় জানেই না যে এরকম একটা কমিটি আছে, কমিটির কাজ কি। উপজেলা পর্যায়ে যেগুলো দেখা যায় যে সমাজ কল্যাণের যে কাজ, তাদের ভাতা বিতরণ কিংবা এই যে প্রতিবন্ধী ব্যক্তির আইডি কার্ড দেয়, এই কাজগুলাই তাদের 2-1টা কমিটি যে কাজ করে, এই কাজগুলো তাদের এজেন্ডাভুক্ত। অথচ এই পুরো মেকানিজমটা হচ্ছে যে একটা উপজেলায় শিক্ষা বিভাগ প্রতিবন্ধী মানুষের জন্য কি করতেছে, স্বাস্থ্য কি করতেছে, মহিলা বিষয়ক দপ্তর কি করতেছে, পুরো জিনিসের সমন্বয় করাটা আসলে কথা। কিন্তু সেই আইনটা যে কনসেপ্ট থেকে করা, বাস্তবায়নটা একেবারে টোটালটাই উল্টা। এখন ভাই, এটার সলিউশনটা কি? সলিউশন আসলে একটাই সলিউশন, এটা হচ্ছে প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তর। প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তর ছাড়া ভাই, এটা প্রবলেমটা হচ্ছে যে বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে? আমি মানে কারেন্টলি একটা স্টাডি করতেছি এই কমিটির ফাংশনালিটি নিয়ে। কেউ দায়িত্ব নেয় না। মানে একটা কমিটি রান হয় মূলত সদস্য সচিব দিয়ে। আপনাকে একটা মানে মজার দেখেন বিচ্যুতি দেখি। এই প্রত্যেকটা জেলা উপজেলায় সদস্য সচিব হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা, আর জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় সমন্বয় কমিটির সদস্য সচিব হচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর, যার সাথে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী কোনো ফাংশনাল রিলেশন নাই। সিম্পলি ওই জায়গাটাতেই কমিটিটা মুখ থুবড়ে আছে। আর এই অধিদপ্তর মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে উদ্বোধন করেছিলেন। তারপরে না হওয়ার তো নিশ্চয়ই পিছনে কিছু কারণ আছে। একটা জিনিস হচ্ছে যে মানে
ফাউন্ডেশনটা যেটা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, তারা আসলে কি কাজ করে আমি পরিষ্কার না, তবে তাদের জন্য যত টাকা বরাদ্দ ওখানে অপচয়ের পরিমাণ কি ওইটা আসলে একটু মানে বুঝে দেখার বিষয় আছে। এখন মানে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আওতায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ওগুলো যে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া উচিত, এটার প্রধান বাধা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারাই চায় না এটা যাক। আবার তাদের সাথে যখন প্রতিবন্ধী মানুষের কাজ নিয়ে কথা বলে, তারা বলে আমাদের অনেক ধরনের কাজ আমরা আসলে সময় পাই না। মানে এই জায়গাটা না, মানে ইন্টারেস্ট এরিয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। এখন মানে যত ধরনের এখানে প্রস্তাবনা এসছে, আমার কাছে মনে হয় মেজর সলিউশনের জায়গা ভাই যদি একটা প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তর করা যায়, যে অধিদপ্তরের মূলত কাজ হবে সরকারের বাকি দপ্তরগুলো যাতে প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে সেটা সমন্বয় করা। সেটা সমন্বয় করলে যতগুলা দাবি আছে, মানে আমাদের এই মানে আমি ধরে নিলাম সাবরিনা আপা যতগুলা পড়ছে, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে সবগুলা দাবি মেনে নিল, কিন্তু এক্সিকিউটটা করবে কে? এক্সিকিউশনের আসলে মেকানিজমটা দুর্বল হয়ে গেছে একেবারে। কনসেপচুয়ালি খুবই ভালো জায়গায় ছিল, এবং মানে এটা একটা অপরচুনিটিও, মানে প্রধানমন্ত্রী কন্যা প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করেন, এটা বাংলাদেশের সবাই জানে। এখন ওই জানাটাকে আসলে কতজন রেসপেক্ট করে তার কাজে এটা অ্যাড্রেস করে, আর কতজন ওই জানাটাকে তার অন্য কোনো ভাবে ব্র্যান্ডিং এ কাজে লাগায়, সেটা আসলে এক ধরনের ডিলেমার মধ্যে আমরা আছি। তো আমি আসলে একটা জায়গায় বলবো, শেষ কথা যেটা ভাই, প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তর এইটা যদি মানে নির্বাচনী ইশতেহারে আনা যায়, এটা বাংলাদেশের সকল প্রতিবন্ধী মানুষ অনেক বেশি হ্যাপি হবে, এবং প্রতিবন্ধী মানুষের জন্য যে পরিবর্তনগুলো দরকার, সেই পরিবর্তনগুলো আসলে আনার জন্য একটা বা ডেডিকেটেড একটা মানে বডি দরকার। এইটা ছাড়া আসলে যত আমরা মানে আমাদের স্বপ্নের কথা বলি, যত অঙ্গীকারের কথা বলি, বাস্তবায়নের মেকানিজম না থাকলে কিচ্ছু হবে না। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সাবরিনা আপা, সালমা আপা এবং সাব্বির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো আপনাকে দেখে অনেকদিন পরে। থ্যাংক ইউ। রাইট ভাই, অনেকদিন পর আপনার কথা শুনে আমারও খুব ভালো লাগছে, পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। আপনি চমৎকার করে বলেছেন যে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর, ভারত যেমন কি করছে, ভারতে আজকে যদি প্রতিবন্ধী মানুষেরা এতটা এগিয়ে থাকে, প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন অধিদপ্তর, তাদের এই অধিদপ্তর নামটাই কত সুন্দর। আমরা এই উন্নয়ন থেকে সরতেই পারি না, আমরা ক্ষমতায়নের চিন্তা করতে পারি না। ভারত ধরে যেভাবে চিন্তা করেছে, প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন অধিদপ্তর নামটা আমার এত বলতে ভালো লাগে, তাই 2বার বলে ফেললাম। হাত তুলেছেন মারুফ ভাই। মারুফ ভাই, আপনি কি কিছু বলতে চান? আপনার পরিচয়টা পুরোপুরি দিয়ে আপনি বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ হোসেন। আমি আপনার ময়মনসিংহ শেরপুর থেকে বলছি। আপনি জি, ভিডিওটা আমি অন করে বলতে পারেন যদি সমস্যা না হয়। জি, আমারও সুবর্ণ কার্ড আছে। আমার আপনার ছোট সময় এক দুর্ঘটনায় চোখে সমস্যা হয়, তারপর চোখটা আর কি করে দিতে হয়। তারপরে আমি যখন স্কুল লাইফে মানে পড়ালেখা করি, তখন আর কি আমি সুবর্ণ কার্ডটা করছি। তো এখনো পড়ালেখা করতেছি রানিং। বিভিন্ন সার্কুলার এরপর অ্যাপ্লাই করি, কিন্তু আপনার জব টব বা এরকম কিছু হয় না। আমি চাই যে যদি সরকার আমাদের ভাতাভোগী মাঝখানে না নিয়ে আসে, যদি সরকারে যদি চেষ্টা করে যে আমাদের জন্য চাকরির বা সরকারি ভাবে চাকরির জন্য একটু সুযোগ করে দেয়, তাহলে আর কি আমার ক্ষেত্রে বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ মারুফ ভাই। সোহেল রানা ভাই হাত তুলেছেন। সোহেল রানা ভাই, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমি কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আর প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ পিএনএসপির অর্থ সম্পাদক। আমি রাজশাহী থেকে বলছিলাম। আমি সাব্বির ভাইয়ের কাছে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যেহেতু আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো বিষয়। আমাদের আগামীতে নির্বাচন, তো আমাদের যে এইটা আমাদেরকে শোনালেন, তো ওখানে একটা মন্ত্রণালয়ের কথা বলেছিল, সেটা হলো ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। তা আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছে কিন্তু একটা বরাদ্দ আছে, এবং এটা সম্ভবত 3 মাস বা 6 মাস পরে কিছু বরাদ্দ আছে, যেগুলো গ্রাম বাংলা মানে গ্রামীণ উন্নয়নের জন্য এই বরাদ্দগুলো প্রদান করা হয়। সেগুলো প্রদান করা হয় স্কুল, কলেজ বা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। তো আমরা যতটুকু জানি যে এইগুলো বরাদ্দগুলো কিন্তু এইসব জায়গাতে প্রদান করা হয়।
তো আমরা ওনার কাছে একটা বিশেষ ভাবে অনুরোধ করছি যেন আগামী ইশতেহারে ওই টেয়ার জেয়ার এই ধরনের যে প্রকল্পগুলো আছে, এইসব প্রকল্পগুলো যেন প্রতিবন্ধী মানুষের যেসব সংগঠনগুলো আছে সেইখানে যেন একটি বড় একটা মানে মানে 5% বা 2%, 1% এইভাবে যেন আমাদেরকে একটি বরাদ্দ দেওয়া হয়, আগামী ইশতেহারে যেন আমাদেরকে দেওয়া হয়। তাহলে এই যে প্রতিবন্ধী মানুষের যেসব সংগঠনগুলো আছে সেসব সংগঠনের মানুষের উন্নয়নের জন্য, তাদের আত্মনির্ভরশীল করার জন্য বা কর্মমুখী করার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারবে। আর আরেকটা বিষয়, আসলে ফাউন্ডেশন আমরা কেন গভর্নমেন্ট ফাউন্ডেশনটাকে কেন গুরুত্ব দিচ্ছে, যে ফাউন্ডেশন করলে বিভিন্ন বিদেশি অনুদান পাওয়া যায় বা বিভিন্ন অনুদানের মাধ্যম দিয়ে এই জিনিসটা পরিচালনা করা হয়, কিন্তু অধিদপ্তর করলে এটাতে আসলে ফান্ড আসে না। এই কারণে সরকার হয়তো পলিসিতে হয়তো ফাউন্ডেশনটাকে ওনারা গুরুত্ব দিচ্ছে, কিন্তু আসলে যদি ফাউন্ডেশনের মাধ্যমে যদি টাকা আসে তো ভালো কথা, সেটাও যেন প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে যেমন সেটা যেন বরাদ্দ হয়। যেমন বিগত দিনে আমরা জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনে একটা বরাদ্দ হয়েছিল, সেখানে দেখা গেল যে 300 জন সংগঠনকে তারা বরাদ্দ দিয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল 40 জন প্রতিবন্ধী মানুষের সংগঠনকে বরাদ্দ দিয়েছিল আর 260 জন এনজিও কে বরাদ্দ দেওয়া হয়েছিল। আমাদের প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যানারে আমরা চাই যে প্রতিবন্ধী সংগঠনগুলোই যেন 260টা পায় আর 40টা যেন এনজিও দ্বারা যেসব পরিচালিত প্রতিষ্ঠান এরা যেন এই বরাদ্দটা পায়। এই ব্যাপারে আপনার কাছে আমাদের একটা দাবি, যেন ইশতেহারে যেন প্রতিবন্ধী মানুষদের যেসব সংগঠনগুলো সেগুলো যেন সঠিকভাবে যেন তার উপযুক্ত ভাবেই তারা যেন তার বরাদ্দটা পায়, আর পেলেই এইসব প্রতিষ্ঠানগুলো সক্ষমতা বাড়বে এবং তারা আগামীতে প্রতিবন্ধী মানুষের ভাগ্য উন্নয়নের সাথে তাদের ক্ষমতায়ন, অধিকার বা বিভিন্ন বিষয়ে তারা কাজ করতে পারবে। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসাদ ভাই হাত তুলেছেন কুড়িগ্রাম থেকে। আসাদ ভাই, সোহেল ভাই তো রাজশাহী থেকে বলছিলেন। হ্যাঁ আসাদ ভাই, অনেক দূর দূরান্ত থেকে সাব্বির ভাই সবাই অনেক আগ্রহী কথা বলতে আপনার সাথে, আপনাকে জানাতে আপনার দাবিগুলো। আসাদ ভাই কি শুনতে পাচ্ছেন? এটা আমার মনে হয় আমি একটু মাইকটা দুটা কথা না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসাদ ভাই, একটু আমরা আপনার কাছে আসছি। সাব্বির ভাই, সাব্বির ভাই। হ্যাঁ আমি আসাদুজ্জামান রাজশাহী থেকে। আচ্ছা আসাদ ভাই, একটু পরে আসছি আপনার কাছে। আমরা একটু সাব্বির ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেই। আমি আমার কথা শেষে বলবো, মানে জাস্ট একটু শুভেচ্ছা বিনিময় যারা বক্তব্য রাখছেন, আমাকে অ্যাড্রেস করে যে একটা কথা বলতেছেন, ধন্যবাদ দেওয়া উচিত, ওই জন্য আমি মাইকটা ওপেন করলাম, আর কিছুই না। হ্যাঁ নিশ্চয়ই। আমি একটু শুনি, বুঝিয়ে তোমাদের বিষয়গুলো, এখানে অনেকেই আছেন, সবাই খুব প্রয়োজনীয় কথা বলছেন। আমি আমার বক্তব্য শেষে বলবো। ওকে, সোহেলের নামে কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জাহিদ ভাই তো আমার পূর্ব পরিচিত মানুষ, বন্ধু মানুষ, ওনার কথা তো আলাদা করে আর কি বলবো। তো এরপরে যারা আছে বলতে থাকো, আমি একটা দুইটা রেসপন্স করবো। আচ্ছা, আসাদ ভাই হাত তুলেছিলেন। জি, আমি ধন্যবাদ। আসাদ ভাইও হাত তুলেছেন দেখেছি আমি আসলে। হ্যাঁ আপনি বলেন। জি, আমি আসাদুজ্জামান। পুরো পরিচয়টা দিয়ে বলবেন। ধন্যবাদ সাবরিনা আপা। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, কুড়িগ্রাম থেকে বলছি। আসলে এখানে বলার অনেক কথা, আমাদের প্রাণ ভরে কথা বলতে গেলে আজকে আসলে এতটুকু সময় পাবো না। আমি শর্ট করে বলি, আমি ইতিপূর্বে আমার পূর্বের যে বক্তা বলে গেছেন যে আমাদের একটি অধিদপ্তর হওয়ার দরকার, এটার সাথে আমার সহমত। আর একটি বিষয় আমি বলতে চাই, আমাদের যে জাতীয় যে বাজেটে আন্তঃ মন্ত্রণালয়গুলোতে যে বরাদ্দগুলো থাকে, এই বরাদ্দগুলো এতটা ভাবে টুকরো টুকরো হইতে হইতে বিভিন্ন মন্ত্রণালয় গেতে গেতে স্থানীয় পর্যায়ে আস্তে আস্তে কিন্তু এই বরাদ্দগুলো কিন্তু কমে যায়। আমরা চাই আমাদের একটা নির্দিষ্ট অধিদপ্তর থাকবে, যে অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোকে বা ওপিডি গুলোকে সক্ষমতা বাড়াতে হবে, সেই জায়গাগুলো যেন নির্বাচনী ইশতেহারে থাকে, এটি আশা করি। আরেকটি আমি কথা বলতে চাই, সাবরিনা আপা, আপনি জানেন যে জাতীয় সমাজ কল্যাণ পরিষদে একটি মোটা অঙ্কের বরাদ্দ থাকে, এবারও 75 কোটি টাকা
বরাদ্দ আছে আমি যতটুকু জানতে পেরেছি। এটি দেখা যায় বিভিন্ন এনজিও কে আমন্ত্রণ করা হয়। সেই ক্ষেত্রে আমরা চাবো যে ওপিডি গুলা যেহেতু প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন, সেই সংগঠনগুলোকে আরো জোরালো শক্তিশালী করে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, সম সুযোগ, সম অংশগ্রহণের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে গেলে এই প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোকে বরাদ্দ বাড়াইতে হবে। আর নির্দিষ্ট আমার একটাই দাবি, নির্দিষ্ট কথা হলো আমাদের অধিদপ্তর চাই যে অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অধিকার আদায় করতে পারবে, তাদের অধিকারের কথাগুলো তুলে ধরতে পারবে। আমার পূর্বের বক্তা সাব্বির ভাই সম্ভবত একটি কথা বলে গেছেন যে আমাদের জাতীয় কমিটি এবং জেলা কমিটি, উপজেলা কমিটিগুলো যেগুলো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে বলা আছে, সেই কমিটিগুলো কিন্তু সচল না। কেন সচল না? সেখানে কিন্তু জবাবদিহিতা দেওয়ার মতো কোনো ইয়া দেখি না। সমাজসেবা বলে জি আমরা ওই কথাতে যাচ্ছি না, আমি সেটার সহমত পোষণ করছি। যেন আমাদের যদি অধিদপ্তর থাকতো, সেটি যদি প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলার জবাবদিহিতার জায়গা থাকতো, তাহলে এটি খোলসা হতো। ধন্যবাদ সাবরিনা আপা, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। আমজাদ হাত তুলেছে, আমি কে বলতে চাচ্ছেন? আপা জাকির হোসেন, আমি একটু বলবো আপা। হ্যাঁ নিশ্চয়ই বলেন। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি ঢাকা বাড্ডা থেকে বলছি। আমি নির্বাহী পরিচালক ডিসএবিলিটি ডিফারেন্ট প্রোগ্রাম ডিডিপি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। আর আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে, আমি জানি যে 2014 না 13 সালে এই প্রতিবন্ধী যে অধিদপ্তরের বিষয় নিয়ে অনেক কাজ হয়েছিল, কিছুটা এটা অগ্রসর হয়েছিল। তারপরে কোন মানে অদৃশ্য কারণে এটা স্থগিত হয়ে গেল। 2019 সালে ফাউন্ডেশনের মাঠে প্রধানমন্ত্রী আসছিলেন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর উপলক্ষে। এটা সম্ভবত 5 ডিসেম্বর তখন এই প্রোগ্রামটা হয়েছিলেন 2019-এ। তো ওই সময় আমাদেরই একজন বড় ভাই, দৃষ্টি প্রতিবন্ধী ভাই, উনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ছিলেন তখন, ওই যে বারডোর সাইদুল হক চুন্নু ভাই। তিনি তার বক্তব্যে এই বিষয়টা তুলে আনছিলেন যে প্রতিবন্ধীদের এই ফাউন্ডেশনকে প্রতিবন্ধীদের জন্য অধিদপ্তর হিসাবে রূপান্তরিত করা হোক, এটা মানে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে খুব অনুরোধ রাখছিলেন। তখন প্রধানমন্ত্রী বক্তব্যের সময় তিনি জানাইলেন, তিনি বললেন যে না, এটা আসলে ঠিক হবে না, কারণ এখন এটা যেভাবে আছে, ফাউন্ডেশন থাকলেই প্রতিবন্ধী ব্যক্তিরা এখান থেকে উপকৃত হবে। কিন্তু এটা যদি অধিদপ্তরে রূপান্তরিত হয়, তাহলে প্রতিবন্ধীদের কোনো উপকার হবে না, প্রতিবন্ধীরা কোনো উপকৃত হবে না। এখানে উপকৃত হবে তখন যারা এখানে বড় বড় কর্মকর্তারা আছে, কর্মচারীরা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, তারাই উপকৃত হবে। আসলে প্রতিবন্ধীদের উপকৃত হবে না। যার কারণে আমি চাই না যে এটা অধিদপ্তরে রূপান্তরিত হোক, এটা ফাউন্ডেশন থাকলেই প্রতিবন্ধী ব্যক্তিরা উপকৃত হবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী যখন এটা সেই 2000 সালটা আমার মনে নেই, কত সালে যেন ফাউন্ডেশন গঠন হয়েছিল, এবং প্রধানমন্ত্রী 2 কোটি টাকা অনুদান দিয়ে এটাকে চালু করছিলেন যে সকল প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী সংগঠনগুলো এখান থেকে উপকৃত হবে। কিন্তু কোন কোন প্রতিবন্ধী সংগঠনগুলো ওই থেকে কতটা উপকৃত হয়েছে বা কয়জন প্রতিবন্ধী ব্যক্তি এই ফাউন্ডেশন থেকে উপকৃত হয়েছে, এটা যদি আমি জানি যে সেই আমি বলতে পারি যে আমি সর্বপ্রথম 2015 সালে এখানে আবেদন করি। না সরি, আমার সংগঠনটি 2008 সালে এই প্রতিবন্ধী মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন করি। এখানে একটা কথা আছে যে যেই প্রতিষ্ঠান সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন হওয়ার 3 বছর পরে ফাউন্ডেশনে আবেদন করতে পারবে। তাহলে 8, 9, 10, 11, 12 সালে সম্ভবত আমি এখানে আবেদন করি, তাদের সার্কুলার অনুযায়ী, নিয়ম অনুযায়ী আবেদন করি। আবেদন করার পরে যে এটা নিয়ম আছে যে আমি যেই বছর আবেদন করব সেই বছরের টাকা তো সেই বছরই দেওয়ার কথা, কিন্তু সেই অনুদানটা আমরা 12 সালে আবেদন করি, সেই অনুদানটা পাই 15 সালে।
15 সালে যখন আবার সার্কুলার দেয় সেটা 15 সালে পাওয়ার কথা, কিন্তু সেটা পাই হলো 17 সালে গিয়ে। 17 সালে আবেদন করলে সেটা পাই গিয়ে 20 সালে। মানে প্রত্যেকটা বছর এই সমস্যাটা তারা করতেছে। এখনো সর্বশেষ যদি বলি 2022 সালে সার্কুলার দেওয়া হয়েছে, আমরা 22 সালে আবেদন করছি, সেটা 22 সালে পাওয়ার কথা। 22 সালে না পাইলেও তো আমরা এই জুন মাস এই 2023-এর 30 জুনের মধ্যে সেই অনুদানটা আমাদের পাওয়ার কথা। এখনো পর্যন্ত তাদেরকে প্রশ্ন করলে তারা বলে যে এখনো পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই। তাহলে 2023 সাল তো শেষ, আর 2 মাস বাকি আছে, এখনো যে কোনো সিদ্ধান্ত হয় নাই, তাহলে এটাও পাবো না আমরা 2023 সালেও বঞ্চিত। তাহলে 2024 সালে আবার তারা সার্কুলার দিবে, যদিও টাকা দেয় তাহলে সার্কুলার দিবে, আর টাকা না দিলে নতুন সার্কুলার হবে না। আরো 2 বছর যদি সার্কুলার না হয়, মানে টাকা না দিতে পারে, তাহলে সার্কুলার হবে না। কিন্তু এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল যে প্রতি বছরই এখান থেকে কিছু না কিছু প্রতিষ্ঠান অনুদান পাবে। তারপরে প্রত্যেকটা যেই প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী ব্যক্তিরা পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, তাদেরকেই এখান থেকে সুবিধা পাওয়ার কথা বেশি, কিন্তু তারাই বঞ্চিত হয় বেশি। হ্যাঁ, এমন কিছু প্রতিষ্ঠানকে তারা অনুদানও দিয়ে থাকে যেই সংগঠনের একটা রেজিস্ট্রেশনও থাকে না, সমাজসেবার একটা রেজিস্ট্রেশনও থাকে না, অথচ যেই সংগঠনের একটা অফিস নাই, ভালো একটা অফিস থাকে না, যার একটা ঠিকানাও থাকে না, সেই সংগঠনগুলোকে তারা অনেক সময় অনুদান দিয়ে থাকে, কম দেখ আর বেশি দেখ। কিন্তু আবার কিছু কিছু প্রতিষ্ঠানে যাদের অফিস আছে, যাদের একটা ভালো ঠিকানা আছে, যাদের রেজিস্ট্রেশন আছে, তারাও পায় না। বলে যে আপনারা এই বছর পাইলে, 1 বছর পাইলে আরেক বছর পাবেন, আরেক বছর আবার অন্যরা পাবে। কিন্তু এইগুলার সব নিয়ম নীতির বাইরে তারা কাজ করে। আমি একদিন এর আগে যখন বর্তমানে যিনি এমডি সাহেব আছেন, তার আগে যে আনিসুল হক সাহেব একজন এমডি ছিলেন বয়স্ক, তাকে আমি এই কথাটা বলছি যে স্যার, আপনারা তো এই যে অনুদানগুলো দেন, এটা তো যাচাই করে দিতে হবে যে কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য না। বলেন যে আপনারা, আমাদের তো লোকবল ভাই নাই, লোকবল খুব কম, যে মফস্বলে কোন কোন বিভিন্ন জেলাতে আবেদন করলে কয়টা আমরা পরীক্ষা করতে পারি বল। উনি আমাকে এরকম বুঝাইলেন, বুঝছেন। তা আমি মনে করি আমার আসলে ভাইয়ের কাছে অনুরোধ যে এই বিষয়গুলো যদি তারা একটু ইয়ে করে। আসলে যে রাজশাহীর বললেন যে এটা এই অবস্থায় থাকলে যেন সবাই অনুদানটা পায়, কিন্তু আমি আসলে এটা চাই না। আমি চাই যে এটা যদি অধিদপ্তর হয়, তাহলেই প্রতিবন্ধী ব্যক্তিরা উপকৃত হবে। আমরা 2 বছর 3 বছর পরে টাকা পাই, 50,000 টাকা পাই, এই টাকা দিয়ে আমাদের কি হবে? প্রতিবারই বলে যে আমরা সামনে, এবার নেন, সামনে সর্বনিম্ন আমরা 2 লাখ টাকা দিব, কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে এরকম 3টা ক্যাটাগরিতে টাকা দেয়, কাউকে 50,000, কাউকে 75,000, কাউকে 1 লাখ টাকা। 1 লাখ টাকার উপরে কাউকে দেন না। 1 লাখ টাকা যেই সকল সংগঠনগুলোকে দেয় 10টা 12টা সংগঠন পায়, আর যে 75,000 টাকা যাদেরকে দেয় সেটা মনে করেন 30টা 40টা সংগঠন পায়। আর ওই যে 50,000 টাকা আপনার 80-90টা সংগঠনকে দেয়, কখনো 100-150টা সংগঠনকে দেয়, আর বহু সংগঠন সেখান থেকে অনুদান পায় না, দেওয়ার সে আবেদন করার সত্ত্বেও পায় না। তাই আমি বলবো যে এটা অধিদপ্তর হলেই আমরা সুবিধা পাবো বেশি, আমি মনে করি। এই অনুদান আমাদের দরকার নাই, এই সামান্য এই অনুদান না, এটা এক ধরনের ভিক্ষা। এই ভিক্ষা আমাদের দরকার নাই, অনুদানটাই আমাদের। এটা অধিদপ্তর হইলেই আমাদের কষ্টটা দূর হবে, আমাদের চাহিদাটা পাবো আর কি। ধন্যবাদ জাকির ভাই, আপনার কথায় অনেক কিছু উঠে এসছে, অনেক তথ্য উঠে এসছে। আশা করি সাব্বির ভাই। আচ্ছা, ওয়েল আপা, আমি ফ্লোর চাচ্ছিলাম। আমি একটু অনেকেই হাত তুলেছেন, সবার কাছে আসবো একটু করে যেটুকু পারবো। আমি একটু তার আগে জাকির ভাই হাত তুলেছেন, কিন্তু তার আগে আরো যারা হাত তুলেছেন আমি তাদের কাছে যেতে চাই। হ্যাঁ, আমজাদ অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, আমি একটু আমজাদের কথা শুনে আসি। আমার মনে হয় যে একটু যদি সংক্ষেপে বলেন তাহলে অনেক বেশি হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারে। অবশ্যই, এবং আমরা একই কথা রিপিটিশন আর চাই না। আমরা অধিদপ্তরের পক্ষে, আমরা জানি অধিদপ্তর আমাদের প্রাণের দাবি, এবং অধিদপ্তর আমরা চাই, এটা আমরা আশা করি অধিদপ্তর আমরা খুব অচিরেই পাবো, কিন্তু আমরা অধিদপ্তর নিয়ে আর কথা শুনতে চাই না, নতুন কিছু নিয়ে। আমজাদ। আচ্ছা আপা, একটু ফ্লোর চাচ্ছিলাম। আমজাদের কাছে শুনবো। আপা শুনতে পাচ্ছেন তো? আপনার কাছে আসছি আমরা। আপা শুনতে পাচ্ছেন? হারুন ভাই, আমজাদ ভাই শোনা যায় বলেন। আমজাদ শোনা যাচ্ছে।
জি জি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখুন, এখানে অনেকগুলো মন্ত্রণালয়ের কথা বলা হলো। তো তো যেটা হয় যে আমরা ওই যে আইন করছি, এই যে মানে একটু ব্যাক স্টোরিটা যেটা হচ্ছে যে আইন করছি, বিধিবিধান করছি, নানান কিছু করছি, কিন্তু এইগুলো যারা বাস্তবায়ন করবেন, যেখানে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন এবং তাদের ক্ষেত্রে তাদের যে বুনিয়াদী প্রশিক্ষণটা থাকে, তাদের যে কার্যক্রমগুলো থাকে, তার মধ্যে প্রতিবন্ধী জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা ভার্নারেবল জনগোষ্ঠীদের ব্যাপারে তাদের অ্যাটিটিউড কি হবে, তাদের কর্মপন্থাটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের ভাবনা চিন্তা আমি এখনো পর্যন্ত দেখি না। শুধুমাত্র দেখা যায় কোন একটা হচ্ছে, যেমন হচ্ছে আজকে যেমন হচ্ছে কৃষ্টি, সাবিনা আপারা বা হচ্ছে বিসকান, সালমা আপারা বা পিএনএসপি বা অন্যান্য মিলে আপনারা করলেন, এরকম ভাবে হঠাৎ হঠাৎ করে দেখা যায় গভর্নমেন্টের সাথে আমরা বসবো, একটা প্রোগ্রাম করবো, ওনারা হাততালি পাবেন, একটা খাম পাবেন, ব্যাস হয়ে গেল, আমরা বিরাট কিছু করে ফেললাম। কিন্তু বুনিয়াদী ভাবে এই যে ডেভেলপমেন্টের যে জায়গাটা দরকার, সেই জায়গাটাতে আমরা আসলে খুব বেশি কিছু দেখতে পাই না। যার ফলে এই প্রতিবন্ধী মানুষ বা পিছিয়ে পড়া মানুষ যাই বলি, এই মানুষদের ব্যাপারে কাজের ক্ষেত্রে সেই একটা মানে হীনমন্যতা, একটা অক্ষমতার জায়গা বা হচ্ছে একটা মানসিক ভাবে একটা মানে দৈন্যদশার মধ্যে থাকে আর কি। তিনি মনে করেন যে মাচাঙ্গে উঠে বসে আছেন, এরা আসবে, পায়ের ধুলো ঝাড়বো, ঝেড়ে বা চলে যাবো আর কি, টাইপটা লাইক দ্যাট। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে ওই যে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে রুল অফ বিজনেস বা হচ্ছে যে টোটাল যে সমন্বয়ের জায়গাটা, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের যে জায়গায় যার যার কাজের জায়গায় সেই যে সংবেদনশীল বাজেটের যে জায়গাটা, সেটা খুব জরুরি। এবং তার পাশাপাশি এইটা যে বাস্তবায়িত হচ্ছে কিনা সেইটাকে যেন মানে প্রতিনিয়ত অডিটে রাখা যায়, সেটাকে যেন মানে মানে না রুলস মানে শুধুমাত্র নিয়ন্ত্রণ না, কন্ট্রোল না, সেটা কিভাবে ম্যানেজ করা যায় প্রতিনিয়ত, সেটার যে ওই যে কমিটিগুলোর যে বাস্তবায়নের জায়গাটা থাকতে হলে সেই জায়গাটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আসতে হয় এবং সেটাকে এমফাসাইজ করা দরকার হয় আর কি। সেই জায়গাগুলো থাকাটা খুব জরুরি। সেভাবে যদি একটু ভেবে নিয়ে আমরা যদি কাজগুলো করতে পারি, আর হচ্ছে ইস্তেহারের মধ্য দিয়ে এবং হচ্ছে যে তার পরবর্তী সময়ে আমরা যদি গভর্নমেন্টের জায়গা থেকে সেই জায়গাগুলো নিয়ে এগিয়ে যেতে পারি, সেটা সবচেয়ে জরুরি হবে আর কি। এতটুকু বলার ছিল আমার মনে হয়। ধন্যবাদ আমজাদ, অনেক ধন্যবাদ। সগির ভাই হাত তুলেছেন, সগির ভাই আপনার কাছে আসছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিপিট যাতে না হয় আমি একটু জিজ্ঞাসা করি, সম্পত্তি নিয়ে কে কিছু বলেছে? কেউ কিছু বলেনি, আমি আপনার কাছ থেকেই শুনতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। সগির ভাই পরিচয়টা দিয়ে, সগির ভাই আমার সম্পূর্ণ পরিচয়টা দিয়ে। আচ্ছা, আমি একটু সরি, আমি সগির হোসেন খান, একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমি আছি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। এছাড়া প্রতিবন্ধী মানুষদের সাথে ভলান্টিয়ারি কাজ করছি এবং রিসার্চের সাথে কাজ করছি। প্রতিবন্ধী মানুষরা আসলে অনেক ধরনের বঞ্চনার শিকার হয়। তার মধ্যে একটা কমন বঞ্চনার শিকার হলো সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত হওয়া। গতকালকে আমাকে একজন ফোন দিয়েছিলেন, শ্রম প্রতিবন্ধী মানুষের মেয়ে, তার আত্মীয় তাকে তাদের সম্পদ দিচ্ছে না। এই সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার যতগুলো আইন করেছে, খুব চমৎকার চমৎকার কিছু আইন করেছে। তার মধ্যে সর্বশেষ যে আইনটা হয়েছে প্রবীণদের নিয়ে, খুব চমৎকার একটা আইন, তাদের অধিকারকে স্থায়ী করার জন্য বা তাদের অধিকারকে প্রোটেক্ট করার জন্য। এরকম একটা আইনের দরকার যেখানে নিশ্চিত করা হবে, অবশ্যই এই আইনে বলা আছে, আমাদের প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইনে বলা আছে যে সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু যদি একটা ডিটেলস আইন থাকতো এই পরিশ্রম নেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, কারণ দেখা যায় যে প্রত্যেকবার যখন আমরা আইনের আশ্রয় নিই বা পুলিশের কাছে যাই বা আদালতের কাছে যাই, খুব কমনলি আমাদেরকে জিজ্ঞাসা করে, ভাই বড় বড় মানুষের পাচ্ছে না, অমুক মানুষের পাচ্ছে না, আপনার জন্য কি কম আর কম, আপনার কি কম কম। মানে দেখা যাচ্ছে যে আইনটা হয়েছে, আইনে বলা আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন করার জন্য বা কেস করার জন্য বা আমার দাবিটা করার জন্য শক্ত কোনো ভয়েস নেই। এই শক্ত ভয়ের জন্য, এই প্রতিবন্ধী মানুষের সম্পত্তি অধিকারটাকে নিশ্চিত করার জন্য, সেফ গার্ড করার জন্য আরো স্পষ্ট করে, আরো কঠোর ভাষায় একটা পলিসি, একটা ল হওয়া উচিত। এটা আসলেই আসা উচিত আমাদের ইস্তেহারে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা অনেক প্রশ্ন ধন্যবাদ ছিল। হ্যাঁ হ্যাঁ, রাহুল শর্মা, আপনিও অনেকক্ষণ হাত তুলেছেন, বলেন আমি একটু আপনার বলতে পরিচয়টা দিয়ে। চাচ্ছিলাম। সবার কাছে আসবো, কিন্তু একসাথে তো সবাই বলতে পারবেন না। রাহুল শর্মা আপনি বলেন, আমি সিরিয়ালি যাচ্ছি, পরিচয়টা দিয়ে তারপর বলবেন। আমি আমার নাম রাহুল শর্মা, আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। আমি কাজ করি কৃষ্টিতে। সাবিরের কাছে আমার একটা কথা ছিল যে আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি, আমরা বিভিন্ন চাকরির পরীক্ষাতে মানে হাজার হাজার প্রতিবন্ধী মানুষের সাথে আমরা রিটেন পরীক্ষাটা দিই। তো এক্ষেত্রে দেখা যায় কি প্রতিবন্ধী মানুষরা বেশিরভাগই বাদ
পড়ে যায়, মানে অপ্রতিবন্ধী মানুষের সাথে তারা প্রতিযোগিতায় পেরে ওঠে না। তো এক্ষেত্রে আমার পয়েন্ট হলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি আলাদা নিয়োগ পরীক্ষাটা নেওয়া যায় কিনা? রাহুল আপনাকে ধন্যবাদ। আমরা হ্যাঁ, হারুন ভাই আমিও একমত হারুন আপু, ভাই কথা আমি বলতে এই চাইছিলেন। বিষয়ে একমত। আচ্ছা, হারুন ভাই কথা বলতে চাইছিলেন, আমরা একটু হারুন ভাইয়ের কাছ থেকে শুনি। হারুন ভাই কি আছেন? আপা আমি একটু বলতে চাই। আচ্ছা, আপনি বলুন, আপনার পুরো পরিচয়টা দিয়ে বলুন। জি, আমি মোহাম্মদ শাহাদাত সারোয়ার, আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, আমি ময়মনসিংহ থেকে বলছি। তো আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদেরকে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যারা তৃণমূল পর্যায়ে আগামী নির্বাচনে ইশতেহারে অংশগ্রহণ করতে পারছি, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সাবরিন আপাকে, যিনি এই যে দাবিনামাগুলো উপস্থাপন করেছেন তা খুবই চমৎকার। এই দাবিনামাগুলো আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে এই দাবিনামাগুলো আমার এবং আমার এই প্রতিবন্ধী সমাজের প্রত্যেকেরই এই অনুভূতিগুলাই তারা এখানে উপস্থাপন করছে। তো সাবরিনা আপা আগেই বলেছে যে আমরা অধিদপ্তর নিয়ে আর কথা বলবো না, আমি খুব সংক্ষেপে বলছি যে দাবিনামার ভিতরে একটা আছে যে আমাদের জনপ্রতিনিধিত্ব, যে আমরা প্রতিবন্ধী সমাজ যদি আমরা জনপ্রতিনিধিত্ব করতে পারি তাহলে আমাদের কথাগুলো আমরা ওই নীতি নির্ধারণী পর্যায়ে গিয়ে আমরা বলতে পারি। তাহলে আমাদের কথা যদি আমরা বলি, আমার মনে হয় এটা খুব মানে ইতিবাচক একটা রেজাল্ট বয়ে আনবে। আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই জাহিদুল ভাইকে, তিনি চমৎকার ভাবে এই অধিদপ্তর ফাউন্ডেশনের কথাগুলি বলেছেন এবং আমাদের কমিটির কথাগুলো বলেছেন। আইনটাতে আমাদের খুব চমৎকার বিষয় আছে, কিন্তু আদৌ আমি একটা জেলা শহরে থাকি বা বিভাগীয় শহরে থাকি, আজ পর্যন্ত আমরা দেখলাম না যে আমাদের জেলা কমিটিতে একটা কমিটি হয় কিনা। আমরা বারবার সমাজ সেবা যিনি আছেন ডিডি মহোদয়, তাকে আমরা প্রশ্ন করি, কিন্তু সেও কোনো উত্তর দিতে পারে না। আর আমি শেষ কথাটা বলে আমি শেষ করতে চাই যে বাংলাদেশে আমার জানা মতে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি সেবা ও সাহায্য কেন্দ্রে 10 থেকে 15 জন করে লোকবল নিয়োগ আছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি 8 থেকে 10টি সেবা ও সাহায্য কেন্দ্র ভিজিট করেছি। আমরা সবাই বলি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মেইনস্ট্রিমিং করতে, তার কর্মসংস্থান সৃষ্টি করতে, সেখানে একজন প্রতিবন্ধী কর্মকর্তা বা কর্মচারী আমি সেখানে দেখি নাই। যদি আমাদের এই 3টি সেবা ও সাহায্য কেন্দ্রে 3 জন করে প্রতিবন্ধী ব্যক্তিরা, অনেকগুলো পোস্ট আছে, একজন রিসিপশনিস্ট হতে পারতো, একজন অ্যাকাউন্টেন্ট হতে পারতো, যদি আমরা এই জায়গাগুলিতে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি তাহলে তো আমরা আর কি বলবো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনি চমৎকার একটা ইয়ে দিয়েছেন, লজিক উপস্থাপন করেছেন। প্রতিবন্ধী ব্যক্তি সেবা ও সাহায্য কেন্দ্র, যখন রফিক ভাইয়ের এটা একটা রফিক ভাইয়ের ব্রেইন চাইল্ড আইডিয়া ছিল, সাব্বির ভাইকে জানাই, এবং এটা যখন উনি জাতীয় প্রতিবন্ধী ফোরামে ছিলেন সেখান থেকে তখন এই প্রজেক্টটা উপস্থাপন করা হয়। কিন্তু তিনি যে কাঠামো মাথায় রেখে এটা উপস্থাপন করেছিলেন, এটা কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি অধিদপ্তরের অধীনে যেভাবে কাজ করবে, যেগুলো হচ্ছে যেমন ধরেন মহিলা অধিদপ্তরের আন্ডারে জেলা উপজেলায় বিভিন্ন কাঠামো আছে, কাজ করে যাচ্ছে আর কি। এই হলো বিষয়টি। হাত তুলেছেন, আমি একটু কথা বলবো, কথা বলতে চাচ্ছিলাম একটু আপা। হারুন ভাই এবার আসছে, হারুন ভাইকে ওই সময় ডাকছিলেন একটু। হ্যাঁ, হারুন ভাইকে অনুরোধ করছি। হারুন ভাই আপনি একটু বলেন। ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর, হ্যাঁ সংক্ষেপে প্লিজ একটু। আমি যেটা বলতে চাই, আমি লাস্ট কয়েকদিন আগে ভ্যানকুভারে একটি প্রোগ্রাম হয়েছিল, সেখানে গিয়েছিলাম। আমরা জানি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে সিনেটর বলি বা আপনার আপার হাউস লোয়ার হাউস, প্রত্যেকটা জায়গায় ডিসেবল পিপলদের রিপ্রেজেন্টেশন থাকে। আমরা বলতেছি বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশ হিসাবে আমরা মানে 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে দেখতে চাই, এবং উই আর নাও অন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমরা আছি। সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে সি মাই অ্যাবিলিটি বাট নট ডিসেবিলিটি, আমার অ্যাবিলিটি এবং এফিসিয়েন্সিকে প্রজেকশন করার জন্য আমি যেটা খুব ক্লিয়ারলি মনে করি, যেহেতু বাংলাদেশ সরকার ইউএনসিআরপিডি সাইন রাটিফাই দুটোই করেছেন,
এবং ডিসেবিলিটি রাইটস প্রোটেকশন ল হয়েছে, তার আলোকে 2019-এ অ্যাকশন প্ল্যান হয়েছে, সেইটির আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মিনিস্টার ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস নামে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা করে একটি সেপারেট মিনিস্ট্রি দরকার, নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে, আমরা জানি বিভিন্ন মন্ত্রণালয়ে যে অ্যানুয়াল বাজেট হয়, যে বাজেটারি অ্যালোকেশনে যে ডেভেলপমেন্ট বাজেট হয়, সেখানে অনেক মন্ত্রণালয়, তৎকালীন মাননীয় অর্থমন্ত্রী সাহেব উনি বলেছিলেন যে অনেক মন্ত্রণালয় প্রতিবন্ধীদের জন্য বাজেট চায় না। সুতরাং আমরা যেহেতু রাষ্ট্রের 10% বা 15% প্রতিবন্ধী হিসেবে আমরা আছি WHO অনুযায়ী, ন্যূনতম পক্ষে প্রত্যেকটি মন্ত্রণালয়ের ভেতরে আমরা 5% করে আমরা ডেভেলপমেন্ট বাজেটে প্রতিবন্ধিতা বিষয়টিকে অন্তর্ভুক্ত করা দরকার বলে আমি মনে করি। এবং যেহেতু UNCRPD আওতাভুক্ত অনুযায়ী 46টি মন্ত্রণালয়ে 46 জন ফোকাল পয়েন্ট পার্সন রয়েছে, প্রত্যেকটা ফোকাল পয়েন্ট পার্সনকে how to deal persons with disabilities, how to empower persons with disabilities, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। এবং আমরা যে বলি যে লিভ নো ওয়ান বিহাইন্ড, যদি লিভ নো ওয়ান বিহাইন্ড কে নিশ্চিত করতে হয়, এনশিওর করতে হয়, তাহলে সেই জায়গায় অবশ্যই প্রতিবন্ধী মানুষদেরকে কোনোভাবেই এক্সক্লুশন রেখে কাজ করা যাবে না। এবং মেইনস্ট্রিম প্রসেসে তাদের ডিসিশন মেকিং এ ইনক্লুশন বাধ্যতামূলক। এটা যদি গভর্নমেন্টের পক্ষে হয় তাহলে পরে স্মার্ট বাংলাদেশ বলি আর 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলি এটির বাস্তবায়ন সম্ভব। তা না হলে একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনোভাবেই আপনি বলতে পারেন না যে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জিত হবে। আমি ভাইকে চিনি, কারণ 97-এ যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বাহাদুর ব্যাপারী সহ আপনাকে বোধহয় দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছিলাম। তো সেই জায়গা থেকে বলবো যে আজকে আমাদের ডেভেলপমেন্ট পার্সপেক্টিভসে যদি স্মার্ট বাংলাদেশ করতে চাই তাহলে প্রতিবন্ধীদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা একটু তালুকদার রিফাত পাশার কাছে যাই, এরপরে আমরা রিফাত। জি আপু, আসসালামু আলাইকুম। জি, আমার কথা কি শোনা যাচ্ছে আপু? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু রিপিট করবেন না, একেবারে সংক্ষেপে। হ্যাঁ, আমি খুব শর্টে, বুলেট পয়েন্ট আমি 3টা জিনিস বলবো। নাম্বার 1 হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট। আপনার পরিচয়টা দেন। আমি তালুকদার রিফাত পাশা, আমি ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশে পলিসি অফিসার হিসেবে কাজ করি। তো আমার এখান থেকে বলার জায়গা হচ্ছে যে আমাদের সরকার বর্তমানে IMF এর কাছ থেকে একটা ঋণ নিয়েছে এবং সেটা দিয়ে একটা সুন্দর কিছু কাজ করছে। সেখানে একটা জিনিস বলা ছিল এবং আমাদের গভর্নমেন্টও এটা বিশ্বাস করে যে আমাদের যে পেনশনটা, এই পেনশনটা দেখানো হয় সোশ্যাল সেফটি নেটের আন্ডারে। এবং আমি একটা রেফারেন্স দিয়ে বলি, আমাদের ডক্টর নাফিজ আহমেদ, উনি খুব রিনাউন্ড, সবাই চিনেন। উনি বলেছেন যে আমাদের 31% আসে সোশ্যাল সেফটি নেটের, 31% টাকা যায় হচ্ছে পেনশনের ক্ষেত্রে। পেনশনের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এইটাকে ওনারা ইশতেহারে মেনশন করবেন। আমি আশা করি যে এটা পেনশন লায়াবিলিটি হিসেবে দেখাবেন, একটা নাম্বার। এবং ওইখানে আরো যত টাকা বরাদ্দ লাগে সোশ্যাল সেফটি নেটে করবেন। 2 নাম্বার হচ্ছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন মানব সম্পদ হয়, তারা যেন বোঝা না হয়, সেই জন্য একটা সুস্পষ্ট আপনাদের দিক নির্দেশনা থাকবে আপনাদের ইশতেহারে যে আপনারা কি করবেন। আপনার ভবিষ্যতে আগামী 5 বছরে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য কোথায় কোথায় অ্যালোকেশন করবেন, কি কি ইনস্টিটিউশন ডেভেলপ করবেন, এটা সম্পর্কে ক্লিয়ার একটা আপনারা গাইডলাইন দিবেন। নাম্বার 3 হচ্ছে, আমরা এটা রিপিটিশন হইতে পারে, তারপর আমি একটু বলি, আমাদের এখানে অনেক জনপ্রতিনিধি হওয়ার কথা বলছেন, আমি খুব খুশি আপনারা এটা এত আগে চিন্তা করছেন, কিন্তু আমাদের ইলেকশন সিস্টেমের মধ্যেই যথেষ্ট সমস্যা আছে, আমরা ভালোভাবে ভোট দিতে পারি না, আমাদের অনেক ইনএক্সেসিবিলিটি আছে। তো আপনারা যখন নির্বাচন কমিশনের সাথে বলবেন বা নেক্সট যদি এবার না সম্ভব হয়, আমাদের নির্বাচন পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট যেটা আছে ওইটার মধ্যে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলা আছে, তাদের কি কি সুবিধা হবে দেওয়া যাবে, কিন্তু এটা অন্য প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কি কি তাদের জন্য রিজনেবল অ্যাকোমোডেশন বা আদার্স ফ্যাসিলিটি লাগবে সেটা আপনারা রিফর্মের মাধ্যমে আনবেন এবং এটা আপনাদের ইশতেহারে মেনশন করবেন। এই 3টা জিনিস ছিল। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। রাসেল চৌধুরী রাজশাহী থেকে বলছে, ওনাকে একটু ফ্লোর দেন। হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে রাসেল ভাই বলেন। আপা ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ পর হলো আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি হাত তুলেছেন, কিন্তু আমি সিরিয়ালি আসছিলাম
যারা আচ্ছা, সিরিয়ালি ঠিক হাত আছে। তুলেছেন। ঠিক আছে, বলেন ঠিক আপনি আছে, বলেন। ঠিক আছে, ধন্যবাদ। তো আমি যা বুলেট পয়েন্টে বলবো, আমি আসাদুজ্জামান রাসেল, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রাজশাহী থেকে বলছি। তো একটা বিষয় হলো যে প্রতিবন্ধী মানুষদের যদি অধিকার আদায় করতে হয় তাহলে তাদের প্রতিনিধিত্ব তাদের করতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু সরকার যারা গঠন করেন তারা 35টি মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখে। তো সেই ক্ষেত্রে এখানে কমপক্ষে দুইটি সংরক্ষিত আসন যাতে রাখা হয়, এই ব্যাপারে ইশতেহারে যদি নিয়ে আসা হয় তাহলে অনেক ভালো হয়। এই ব্যাপারে যদি কথা বলা যায়, যে আসলে আমাদের যে দাবিগুলো বললেন সবই ঠিক আছে, কিন্তু কমপক্ষে 2টা আসন প্রতিবন্ধী নারীদের জন্য যেন সংরক্ষিত রাখা হয়, এই বিষয়ে একটু কথা বলার প্রয়োজন। পাশাপাশি পাশাপাশি আরেকটা বিষয় হলো যে আমরা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, রাজশাহীতে আমার একজন সদস্য, সে প্রতিটা ক্ষেত্রে রিটেনে যায়, সে টিকে, কিন্তু যখন ভাইবা বোর্ডে যায় দেখে যে সে আংশিক দৃষ্টি প্রতিবন্ধী, তখন তাকে মানে ভাইবা বোর্ড থেকে তাকে আউট করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যাতে এই কোটাগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, এই ব্যাপারে আরো বেশি করে উদ্যোগ নেওয়া দরকার। কারণ আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আন্তরিক, তো তার আমলেই সম্ভব যে এই প্রতিবন্ধী মানুষদেরকে আরো কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি নিজেও ভুক্তভোগী। আমি যখন আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, আমি যখন এক সময় পরীক্ষা দিতে গেলাম মেডিকেলে, রাজশাহী মেডিকেল কলেজে, সেটা অনেক বছর আগের কথা, গত 4-5 বছর আগের কথা। তো তখন আমাকে বলা হলো যে দৃষ্টি প্রতিবন্ধী কেন পরীক্ষা দিতে আসছে, সেখানে আমার পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়াতে বিরতি রাখে। তো এই সমস্যাগুলা আমাদের রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে সমাজসেবাতে আমরা অনুদানের জন্য আবেদন করি, দেখা যায় যে গত 22-23-এ যেটা আবেদন করা হয়েছিল সেখানে অনেক এনজিওরা করে, তার পাশাপাশি আমরা 2টা সংগঠন করেছিলাম যারা প্রতিবন্ধী মানুষদের সংগঠন। তো সেখানে একটাকে দেওয়া হলো, আরেকটাকে দেওয়া হলো না। হ্যাঁ, তো এই যে বৈষম্যগুলা আসলে অন্যান্য এনজিওর ক্ষেত্রে আমরা তখন বৈষম্যতার শিকার হচ্ছি, এগুলা আরো দূর করার দরকার। আরেকটা জটিল সমস্যা আমরা পড়ছি আপা, সঠিক বলবো, সেটা হলো যে প্রতিবন্ধী যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে আইডি কার্ড দেওয়া হচ্ছে, এখানে যেই ডাক্তাররা আসলে তাদেরকে জরিপ করছে যে সে প্রতিবন্ধী কিনা, দেখা যায় তার প্রতিবন্ধীর বিষয়ে তার কোনো ধারণাই নাই। যার ফলে হয় কি যে আমি একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধী পরিচয়পত্র করার জন্য ডাক্তারের সুপারিশ নিতে গেলাম, তখন সে বলছে এ তো কথা বলতে পারে, কে কিসের প্রতিবন্ধী, একে প্রতিবন্ধী কার্ড দেওয়া যাবে না। এই সমস্যাগুলো আসলে দূর করার দরকার। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। নাসরিন আপা হাত কিছু বলতে চান? নাসরিন আপা, নাসরিন আপা আছেন? নাসরিন আপা, আচ্ছা, নাসরিন আপার কাছে আস্তে আস্তে আমরা ইব্রাহিম খলিল অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। ইব্রাহিম খলিল, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু হ্যাঁ, আলাইকুম। আপনার পরিচয়টা দিয়ে আপা বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়ে বলুন, আপনাকে শোনা জি, যাচ্ছে। আমি ইব্রাহিম খলিল, আমি ময়মনসিংহ থেকে বলছি। আর চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী খুবই গ্রাজুয়েট সংক্ষেপে কাউন্সিলের বলবেন যুগ্ম ভাইয়া। আহ্বায়ক, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স মাস্টার সম্পন্ন করেছি প্রায় 8 বছর হলো। তো আমি মানে সাবরিনা আপারা যে দাবি দাওয়াগুলো উপস্থাপন করছেন ইশতেহারে, আমি 2টা বিষয়ের উপর খুব জোর দিতে চাই। চাকরির ক্ষেত্রে যে 1% কোটা আমাদের মানে এই বর্তমান সরকার আসার পরে দেওয়া হয়েছিল, পরবর্তীতে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সমস্ত কোটা বাতিল করার পরে একটা কথা বলছিলেন সংসদে দাঁড়িয়ে, যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য অবশ্যই একটা বিশেষ ব্যবস্থা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা অনেক মুভমেন্ট করছি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎও করছি 2019 সালের 9 অক্টোবর। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিলেন, ওনার মুখের প্রধানমন্ত্রীর একটা মুখের কথা এখনো পর্যন্ত আমরা কোনো বাস্তবায়ন প্রতিবন্ধী জনগোষ্ঠী কোনো জায়গা থেকে দেখলাম না। তো আমরা প্রত্যাশা করি সামনের যে বাজেট মানে নির্বাচন আসতেছে, নির্বাচনের অবশ্যই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে 1% কোটা পুনর্বহাল এবং সেটা কার্যকর করা, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া। পাশাপাশি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে 10% কোটা, এটা প্রতিবন্ধী ও এতিমদেরকে বলা হয়েছে। এখানে প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে 5% করা, এবং মানে এই যে এটার একটা বিষয় আমি আপনাদেরকে বলি, প্রাথমিক শিক্ষার যে নিয়োগটা হইলো সর্বশেষ,
এখানে আমাদের প্রায় 300-র উপরে দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল ধরনের প্রতিবন্ধী চাকরি প্রার্থী ছিলেন যারা ভাইবা ফেস করেছেন, অথচ এখান থেকে মাত্র 30 জনের চাকরি হয়েছে। আর বাকি প্রায় 270 জনের মতো তাদের কোনো চাকরি হয় নাই ভাইবা ফেস করার পরেও। আজকে যদি আমাদের কোটাগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন করা হতো তাহলে এই সমস্যাগুলো আমাদের হতো না। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে 10%-এর জায়গায় প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট করে 5% এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে 1% কোটা পুনর্বহাল, পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের যে ভাতা, এটা অবশ্যই যেহেতু মুক্তিযোদ্ধাদের ভাতাও এখন বর্তমানে 20,000 হয়েছে, তাহলে আমাদের প্রতিবন্ধীদের ভাতা 2015 সালের মধ্যেই প্রায় 850 টাকায় আছি। এইভাবে করে কি আসলে জীবনে বেঁচে থাকা যায়? আমাদের অনেক দৃষ্টি প্রতিবন্ধী সহ প্রতিবন্ধী ব্যক্তিরা এখন রাস্তায় মানুষের কাছে হাত পাততেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরও। তাহলে আমরা প্রত্যাশা করতেছি সরকারের কাছ থেকে অনেক কিছু, কিন্তু পাচ্ছি না কিছুই। এটা কিন্তু এতে করে আমরা প্রতিবন্ধীরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছি, জীবনযাপন করতেছি। তা আমি আজকে যিনি অতিথি আছেন ওনার কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের ভাতা অবশ্যই যেন ওনাদের ইশতেহারে থাকে 5,000 টাকা, এবং বাকি যে কোটার দুইটা বিষয় বললাম 5% এবং 1% প্রথম দ্বিতীয় শ্রেণী, তৃতীয় চতুর্থ শ্রেণী, এগুলো যেন অবশ্যই ওনাদের ইশতেহারে আসে এবং বাস্তবায়ন হয়। ধন্যবাদ। ধন্যবাদ ইব্রাহিম। আসলে এই ভাতা একটা 850 টাকা, এটা মানা যায় না আর কি। এটা কি যে অবর্ণনীয় একটা জীবন যাপন করছে প্রতিবন্ধী মানুষেরা শিক্ষিত হয়েও। ইফতেখার ভাই অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। নাসরিন আপাকে আমি তার আগে আরেকবার ডাকছি। নাসরিন আপা, সাবরিনা আপা, আমি একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা উজ্জ্বলা দি, তাহলে আপনি বলেন, তারপরে আমরা ইফতেখার ভাইয়ের কাছে যাচ্ছি। সবাইকে আদাব জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনায় যে অতিথি আছেন তাকেও আমি আপনার পরিচয়টা দিয়ে। হ্যাঁ বলছি। হ্যাঁ, তো হচ্ছে যে আমি শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কথা শোনার জন্য আপনি এখানে উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন আমাদের কথা কেউ শোনার মতো আমরা কাউকে পাইনি। সেজন্য আমাদের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে আমি আবারও হচ্ছে যে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে উজ্জ্বলা বণিক। আমি সাঁতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি। আমি ঢাকা থেকে বলছি। তো এখানে যে সুপারিশগুলি এসেছে ইস্তেহারে দেওয়ার জন্য প্রত্যেকটাই হচ্ছে যুক্তিযুক্ত, এবং হচ্ছে এই সমস্যাগুলিতে আমরা সেই গ্রাসরুট লেভেল থেকে সকল প্রতিবন্ধী আমরা মানবতর জীবনযাপন করছি, কষ্টের মধ্যে আমরা জীবনযাপন করছি। আজকে আমাদের সেই প্রতিবন্ধী মানুষের এই দাবিগুলি এক জায়গায় যখন বলা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তখন মনে হচ্ছে অনেক সমস্যা, এই সমস্যা সরকার কিভাবে সমাধান করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার যেটা হচ্ছে পরামর্শ, সেটা হচ্ছে এখানে যে দাবিগুলি আছে অধিকাংশই হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট। আমরা যে সংবেদনশীল বাজেটের কথা বলেছি, সেটা যদি আমাদের জন্য বরাদ্দ থাকে তাহলে দেখা যাবে যে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, সেটা হচ্ছে খুব সহজেই। হ্যাঁ, আর কিছু কিছু দাবি আছে আমাদের, যেটা হচ্ছে কর্মসংস্থান, তারপরে হচ্ছে উদ্যোক্তা উন্নয়নের জন্য যে বিষয়টা, তারপরে হচ্ছে বাকশ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার বিষয়টা, দোভাষীর বিষয়টা। হ্যাঁ, এই যে কিছু কিছু আছে, যেমন এগুলি হচ্ছে কি, সেগুলি হচ্ছে যে সরকারের নিজের উদ্যোগ নিয়ে সেই কাজগুলি করতে হবে। যখন দেখা যাবে যে 24টা কি হচ্ছে 46টা মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের এই সুযোগ সুবিধাগুলি ভাগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই সমস্যার বোঝাটা অনেকটা কমে গেল। হ্যাঁ, আমরা বাংলাদেশের নাগরিক, অন্যান্য নাগরিকদের যখন বাংলাদেশের অন্য নাগরিকদের যখন মন্ত্রণালয় থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা শুধু দয়া দাক্ষিণ্যর জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমাদেরকে এখানে বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিবন্ধীদেরকে। তাই সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি করে, ওরা যত সামাজিক নিরাপত্তার কথা বলা আছে, সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, সবাইকে দেওয়ার পরে হচ্ছে প্রতিবন্ধী মানুষের জন্য
এক কোণা দিয়ে হচ্ছে যে একটুখানি ওই 850 টাকার বিষয়টা হচ্ছে পাচ্ছে। হ্যাঁ, সেজন্য হচ্ছে যে আমরা দয়ার পাত্র না, আমরা প্রতিষ্ঠিত। এখানে যাদের কথা শুনতেছেন প্রত্যেকজন ব্যক্তি হচ্ছে তারা পারদর্শী, তারা অভিজ্ঞ, তারা শিক্ষিত। আজকে বাংলাদেশকে যদি আমরা স্মার্ট বাংলাদেশ যদি করতে চাই, তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী প্রতিবন্ধী মানুষ, এদেরকে বাদ দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করব? আজকে আমরা কাজ করে খেতে চাই, আজকে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আজকে আমরা পরিবারের বোঝা হব না, সমাজের বোঝা হব না, আমরা সম্মানের সাথে রাষ্ট্রের উন্নয়নের জায়গায় আমরা অংশগ্রহণ করব। সেজন্য হচ্ছে আমাদের দাবি, আমাদের এই দাবিগুলি আমরা এই দেশের নাগরিক হিসেবে দাবি করতেই পারি। হ্যাঁ, সেই দাবি মেনে নেওয়ার মতো আজকে আওয়ামী লীগ সরকার তারা প্রতিবন্ধী বান্ধব, আমরা সবসময় বলে আসছি। হ্যাঁ, আর মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের মমতাময়ী মা, আমরা এই কথাটা বলি। আমরা মায়ের কাছেই তো বলবো আমাদের দাবির কথা, তার সন্তানরা কার কাছে বলবে? আমরা তার কাছেই বলবো। আমরা চাই যে আমাদের এই জায়গায় যে দাবিগুলির কথা বলা হয়েছে, প্রত্যেকটা দাবি হচ্ছে এটা বাস্তবায়নের জন্য 2013 সালে যে আইনটি হয়েছে সেই আইনের যে বাস্তবায়ন এবং যেটা সমাজসেবা মানে যে প্রতিবন্ধীদের জন্য যে অধিদপ্তরের কথা বলা হয়েছে, এই দুইটা জিনিস যদি এই দুইটা জিনিসের যদি গুরুত্ব দেওয়া হয়, এই দুইটা জিনিস যদি হয় এবং সমস্ত মন্ত্রণালয়ে হচ্ছে আমাদের যে সংবেদনশীল বাজেটের কথা বলা হয়েছে, আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, আমার কাছে এটা মনে হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলবো যে অধিদপ্তর এবং আমাদের প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন, সেই আইনটা বাস্তবায়নের জন্য কমিটির মিটিং যদি না হয়, তাহলে উদ্যোগ নেবে কি, কাজের কি উদ্যোগ কিভাবে নেবে, সেটা কিভাবে বাস্তবায়ন হবে? আজকে যারা কমিটিতে আছে তারা অনেকেই জানে না যে কমিটিতে কি হচ্ছে না হচ্ছে, এখানে তাদের কি করণীয়। আজকে কাজ হচ্ছে না দেখেই এইসব উদ্যোগের অভাবে আজকে আমরা প্রতিবন্ধীরা মাঠে নেমে এসেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানানোর জন্য। তো যাই হোক, আজকে যে অতিথি আসছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ সরকার হচ্ছে প্রতিবন্ধীদের জন্য আইন দিয়েছেন এবং এই আইনের বাস্তবায়ন তাদের মাধ্যমে ঘটবে, এটা আমরা বিশ্বাস করি। আর একটা বিষয় হচ্ছে যে এই যে নির্বাচন আসছে, হ্যাঁ অনেক নির্বাচন হয়ে গেছে, অনেক প্রতিবন্ধী মানুষ তারা হচ্ছে আমরা ভোট দিতে পারি না। কেন? আমাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই হচ্ছে যে ওখানে ঢুকতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? এরা ঢুকলে হচ্ছে এত মানুষ সেখানে চাপাচাপিতে এরা ওখানে যেতে পারবেন না। কিন্তু এই বিষয়টি নিয়ে আগেও কথা হয়েছে। আচ্ছা, আমি একটু বলে নিই। এটা হচ্ছে যে আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমি ধাক্কায় ধুক্কায় চলে গেলাম, আমি গিয়ে সকাল 8:30টার মধ্যে গিয়ে আমি ভোট দিয়ে আসলাম। কিন্তু যেসব প্রতিবন্ধী মানুষ তারা হচ্ছে বাসায় থেকে মানে বিছনায় আছে, তার ভোট কিভাবে দেওয়া যায় সে ব্যবস্থা কিন্তু নেই, এবং যে হুইল চেয়ারে যাবে তারও যাওয়ার ব্যবস্থা নেই। বুথগুলি হবে কোথায়? দোতলায়, 3তলায়, এইভাবে। আমরা যে প্রতিবন্ধী মানুষ, বাংলাদেশে যে ভোটার, আমরা যে নাগরিক, এই বিষয়টা যেন নির্বাচন কমিশনারের সেই ইয়াতে থাকে, সেই বিষয়টা আপনারা রাখবেন। আর বিশেষ করে হচ্ছে যে আমি আরেকটা বিষয় জোর দেব, সেটা হচ্ছে বাকু শ্রবণ প্রতিবন্ধী, তারা দেখতে পাচ্ছে, তাদের হাত পা সবকিছুই কাজ করছে। তারা যদি আজকে শিক্ষিত হইতো তাহলে আজকে বাংলাদেশের শিক্ষিতের হার আরো বেশি বাড়তো এবং বাংলাদেশে হচ্ছে যে তারা কর্ম করে খেতে পারতো। হ্যাঁ, কিন্তু তাদের শিক্ষার বিষয়টা সবচেয়ে পিছিয়ে। আজকে দৃষ্টি প্রতিবন্ধীরা তাদের শিক্ষাটাকে অনেক সংগ্রাম করে তারা কথা বলতে পারে দেখে, অনেক সংগ্রাম করে দৃষ্টি প্রতিবন্ধীরা বেশি শিক্ষিত হচ্ছে, কিন্তু বাকু শ্রবণ প্রতিবন্ধীরা তারা খুবই নাজুক অবস্থায় আছে। তাদের বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে। তো হচ্ছে যে আমরা আশা করব, আমরা একটু পরবর্তী ইয়েতে চলে যাই।
আপনি হ্যাঁ, অনেক হ্যাঁ। বিষয় তুলে এনেছেন। তো হচ্ছে যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শ্রবণ কথা বলার প্রতিবন্ধী সুযোগ দেওয়ার জন্য। একটু শ্রবণ প্রতিবন্ধী মানুষের বিষয়টি তুলে এনেছেন এই প্রসঙ্গক্রমে। আমি সাবির ভাইকে বলতে চাই, যেমন সাবিনা আর একটা বিষয় আসে নাই মনে হয়, প্রতিবন্ধী মানুষের সুবিচারের বিষয়টা আসেনি মনে হয়, আমি এসেছে, খেয়াল করতে ওটা পারিনি। একটু করে এসেছে, ওটা নিয়ে আলোচনাও হয়েছে একটা। আশা করি আচ্ছা, সামনে আর কেউ বলবেন। আমি যেটা বলছিলাম সাব্বির ভাইকে যেটা বলতে চাইছিলাম যে আজকে দেখুন আমাদের মাঝে এখানে অনেকেই আছেন কিন্তু শ্রবণ প্রতিবন্ধী মানুষ নেই। কেন নেই? তারা কি থাকতে চায় না? তারা কিন্তু ফেসবুকে একের পর এক মন্তব্য করে যাচ্ছে, আমাদের জন্য দোভাষী রাখো, আমরা কথা বলতে চাই। কিন্তু দোভাষী সংকট এত বেশি, বাংলাদেশে মাত্র 10-12 জন দোভাষী, আমরা আজকে তাদেরকে হাজির করতে পারিনি। একজন দোভাষীকে আনতে পারিনি বলে তারা তাদের কথাটা উপস্থাপন করতে পারছে না। আমরা আসলে এই যে গত 4 জুন রাস্তায় নেমে এসেছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। এটি কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না, যদিও অনেকে এটা বলছেন এখানে বিএনপির প্রভাব ছিল, এখানে অন্যান্য রাজনৈতিক দল আমাদেরকে দিয়ে করিয়েছে, কিন্তু এই যে দেখেন এখানে সবাই সাধারণ প্রতিবন্ধী মানুষ। আমরা বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, আমরা খুবই সাধারণ মানুষ। আমরা খেতে পাচ্ছি না, চাকরি পাচ্ছি না, চলতে পারছি না। এরা কিভাবে কথা বলতে চাইছে সাব্বির ভাই দেখতেই পাচ্ছেন। আপনাকে আজকে পেয়ে তারা জানাতে চাইছে। ইফতেখার ভাইয়ের কাছে আসছি, তারপর এখানে আরো একজন আমি 30 সেকেন্ড একটু কথা বলতে পারি? আচ্ছা বলেন, 30 সেকেন্ডে আপনি বলেন। এখানে সভাপতিত্ব করছো, অ্যাটলিস্ট তোমার এটা থাকা উচিত। আমার খুবই বিব্রত লাগছে যে আমি একা স্ক্রিনে আর কাউকে দেখতে পাচ্ছি না। ওনারা কেউ আসলে ভিডিও অন করছেন না, অন করলে তো তাও তো আমি একজন সঙ্গী পাই। আচ্ছা ঠিক আছে, এই যে একজন আছেন, আমি দিলাম, আমিও আছি। আচ্ছা 30 সেকেন্ডে বলতে চাইছি। জি আমি 30 সেকেন্ড। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। 30 সেকেন্ডে এখানে বলা হয়েছে যে উপজেলা কমিটিগুলো যে আসলে সত্যিকার অর্থে কাজ করে না, এর দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আমি একজন। ভাই একটু পরিচয়টা দিন। আচ্ছা ঠিক আছে, আমার নাম মিজানুর রহমান, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 4র্থ বর্ষ আছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে। তো আমি একজন দৃষ্টান্ত প্রমাণ। কিরকম? আমার জায়গা নাই, ঘর নেই। আমি ইউনূস স্যারের কাছে একটা আবেদন করেছিলাম, তো এসিলেন্স স্যারকে আমি ফোন দিয়েছিলাম, তখন আমি বলতেছে যে আমি ঘর পাবো না। আমি জিজ্ঞেস করলাম কেন পাবো না, তো উনি বলতেছে যে আপনি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। তখন আমি কি, তাহলে আমি তো ভাবতেছি যে আমি যদি একজন ভিক্ষুক হতাম তাহলে তো আমি সেই সুযোগটা পেতাম, যেহেতু আমার ঘর নাই। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে যে প্রত্যেকের জন্য একটা ভিটা থাকতে পারে, সেজন্য এরকম একটা প্রকল্প চালু করা হয়েছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আসলে আমরা অনেকের কাছে আমরা দাবি দেওয়া পেশ করেছি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, আমরা বিভিন্ন জায়গায় সংসদ ভবনে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। হয়তো সরকারের পক্ষ থেকে প্রধান অতিথি আপনি অবগত আছেন, যার কারণে আমি একজন স্টুডেন্ট হিসেবে আপনার কাছে দাবি যে আমরা খুবই হতাশগ্রস্ত। আমরা এখন মনে করি যে পড়াশোনা করলে যতটুকু আমাদের প্রাপ্তি, না করলেও ততটুকু প্রাপ্তি। আসলে আমাদের জায়গাটা হচ্ছে বিজ্ঞাবৃত্তির মধ্যে, আমাদের জায়গাটা হচ্ছে হকারের মধ্যে। আসলে এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য আমাদের যে হতাশার জায়গাটা থেকে আমরা অনেকের কাছে দাবি দেওয়া পেশ করেছি, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের আশ্বাসগুলো কোনো কাজে হয়নি, মানে কোনো ধরনের সুফল হয়নি। আর আমার জায়গা থেকে যে উপজেলা কমিটি যে অকার্যকর, আমরা এর পরবর্তী জনের কাছে অনেক রাত হয়ে যাচ্ছে। আসলে ইফতেখার ভাই কিছু বলতে চেয়েছিলেন, হাত তুলেছিলেন। ইফতেখার ভাই মনে হয় শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপা শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার পরিচয়টা নিয়ে বলবেন। আচ্ছা আমি হচ্ছে ইফতেখার মাহমুদ, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, কাজ করি হচ্ছে প্রতিবন্ধী মানুষদের সংগঠনে আজকে প্রায় 14 বছর। সাব্বির ভাই কে তো অনেকদিন ধরে চিনি। একটা জিনিস আমি বলতে চাই সাব্বির ভাই, এখানে আমরা প্রতিবন্ধী মানুষরা আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কেউ তাদের নীতি নির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতা বা বিদেশ ভ্রমণের বা অন্যান্য দেশের কাজের অভিজ্ঞতার আলোকে বলছেন, কিন্তু নির্বাচনী ইশতেহার সবসময় হচ্ছে একটা পলিসি, একটা গাইডলাইন আর কি। সরকার আসলে কোন নীতি অনুসরণ করবে
এটা আসলে কার্যক্রম ভিত্তিক হয় না, এটা হয় অনেকটা নীতি ভিত্তিক। সেই আলোকে আমরা হয়তো সবাই বলতে পারছি না গুছিয়ে, কিন্তু আমরা আমাদের চাহিদাগুলি বলতে পারছি, যেটার ভিত্তিতে আশা করি আপনি একটা জিনিস বুঝতে পারবেন। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের ঘটনাচক্রে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যতগুলি সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটেছে তার বেশিরভাগ কিন্তু ঘটনাচক্রে আওয়ামী লীগের আমলেই হয়েছে। একবারে 74 সালে 64টি সমন্বিত দৃষ্টির প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে একবারে হালের একেবারে আমাদের যে অধিদপ্তর স্থাপন 14 সালে, সেটাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেখ হাসিনা এই যে 3 ডিসেম্বরে আসেন, 2 এপ্রিল আসেন আন্তর্জাতিক দিবস, কিংবা যে বিশ্ব অটিজম দিবস, সিলেক্ট হচ্ছে না মাঠ পর্যায়ে গিয়ে। মানে একজন প্রধানমন্ত্রী, যা বাংলাদেশের মতো একজন জায়গার প্রধানমন্ত্রী যার ইশারায় বাংলাদেশের যেগুলো হওয়া কিছু সম্ভব, কিন্তু তার কথার পরেও আইন নীতিমালা করার পরেও মাঠ পর্যায়ে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তাই আমি বলবো যে আপনাদের এই যে নির্বাচনী ইশতেহার, এই ইশতেহারে আসলে জোর দিতে হবে প্রতিবন্ধিতা না প্রতিবন্ধী মানুষকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বৈষম্য। আমরা জানি 2012 সাল থেকে একটা খসড়া আইন শুরু হলো, যে বৈষম্য বিলোপ আইন, নিরোধ আইন, যে যেটা বলে, সেই আইনটা কিন্তু আজকে ফাইনালি গিয়ে আটকে যাচ্ছে সংসদে, এভাবে আইসা হতে পারছে না, এবং সেইখানে প্রতিবন্ধী মানুষের বিষয়টা কিন্তু পর্যাপ্তভাবে আসে নাই। তো বৈষম্যটা দূর করতে হইলে আসলে আমাদের যে মুক্তিযুদ্ধের যে মুজিবনগর সরকারের যে 3টা বৈশিষ্ট্য ছিল, মানবিক মর্যাদা, বৈষম্যর বিরুদ্ধে সংগ্রাম এবং হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, হ্যাঁ, এই 3টার প্রতি যদি আমরা দেখি, এটা প্রতিবন্ধী মানুষের সাথে কিন্তু খুব দারুণ ভাবে মিলে। হ্যাঁ, আমি অনুরোধ করব যে প্রতিবন্ধী মানুষকে স্বাস্থ্য খাতে শুধু না, সমাজ কল্যাণ খাতে না, আপনাদের যতগুলি খাত আছে সবগুলি খাতে অ্যাটলিস্ট প্রতিবন্ধী মানুষের কথাটা উল্লেখ করবেন সাথে। দেশের তিনটা বড় বড় নীতিমালা আছে। একটা হচ্ছে যেটা আওয়ামী লীগ সরকারই করছে, যে বাংলাদেশের প্রথমবারের মতো 100 বর্ষ ব্যাপী একটা পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 মানে 2100। আরেকটা হচ্ছে যে রূপকল্প 2041। তাছাড়া তৃতীয়টা হচ্ছে সব আমলেই হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই 3টা হচ্ছে মূল আমাদের হচ্ছে একটা নির্দেশনা। এই 3টা নির্দেশনায় মোটামুটি প্রতিবন্ধী মানুষের বিষয়ে বেশ কিছু কথাবার্তা আছে, কিন্তু বাস্তবিকতে ক্রিয়া হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে আন্তর্জাতিক ভাবে যে আরো 3টা বড় বড় দলিল, যেগুলি বাংলাদেশ সরকার দারুণ ভাবে অগ্রগণ্য হয়েই করেছে। এসডিজি, হ্যাঁ, টেকসই উন্নয়ন অভিষ্ট যাকে আমরা বলছি। আরেকটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ, সিআরপিডি। তার বাইরে হচ্ছে আরেকটা যেটা আছে যে ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজি, যেটা মাত্র শেষ হলো গত বছর। এই যে এগুলি আমরা দেখছি যে আমাদের দেশে এগুলি একটা অঙ্গীকার আছে, এবং সেই অঙ্গীকার থেকে প্রতিবন্ধী মানুষকে তার মর্যাদা দিয়ে, হ্যাঁ, এবং সর্বক্ষেত্রে তার অ্যাক্সেসটাকে, হ্যাঁ, অভিগম্যতাকে, তার সুযোগ প্রাপ্তির অধিকারকে সমুন্নত রেখে একটা ইশতেহার প্রকাশ হবে আওয়ামী লীগের কাছ থেকে। মানে সবচেয়ে বেস্ট যাবৎকালের ইশতেহার হবে, এটা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, বলেন, আপনি বলেন, দেওয়া যাবে একজন বলেন। পল্লব, আমি পল্লব বলতে আগে। চাই, আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। আমি পল্লব, আমি একজন সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি। আমি কাজ করছি সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থা সাংগঠনিক সম্পাদক হিসেবে। আমি খুব স্পেসিফিকলি বলবো কিছু জায়গায় প্রতিবন্ধী মানুষ, গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমার যে জায়গায় সমস্যা হয় গণপরিবহনে উঠতে গেলে। আমরা সিঙ্গাপুরের কথা চিন্তা করি, আমরা আমেরিকার কথা চিন্তা করি, কিন্তু আমরা আমাদের দেশের যে গণপরিবহন আছে, সেটা যে সরকারি যে সংস্থা আছে, সড়ক ও পরিবহন সংস্থা, সেখানে কিন্তু জাস্ট আমাদের যে মেন্টালিটি বা হচ্ছে টেকনিক্যাল স্ট্র্যাটেজিক্যাল কিছু চেঞ্জ আসলেই ট্রান্সপোর্ট গুলো হচ্ছে আমাদের জন্য অ্যাক্সেসিবল হয়। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তার জন্য কিন্তু ট্রেকটাইল বসাইলেই সেই হচ্ছে রাস্তা দিয়ে ইজিলি হচ্ছে চলাচল করতে পারে।
বিগত 2 দিন আগে হচ্ছে একটা প্রোগ্রাম গেল যেখানে প্রতিবাদ্য বিষয় ছিল সাদা ছুরি ধরি স্মার্ট বাংলাদেশ গড়ি, কিন্তু সাদা ছুরি ধরলেই তো আসলে মানে স্মার্ট সাদা ছুরি ধরলেই তো আমার ব্যারিয়ারটা কমে যাচ্ছে না। স্মার্ট সাদা ছুরির যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে যখন আমার ব্যারিয়ার সামনে থাকবে তখন সাদা ছুরিটা ভাইব্রেট করবে, কিন্তু বর্তমান রাস্তায় চলতে গেলে প্রত্যেকটা সেকেন্ডে আমি ভাইব্রেট হচ্ছি, যার কারণে আমি হাঁটতেই পারছি না। তাইলে সমস্যাটা হচ্ছে রাস্তার অবকাঠামোগত সমস্যা, সেই জায়গাতে কাজ করা প্রয়োজন। আর গুরুতর প্রতিবন্ধী মানুষের সহায়ক উপকরণ বলতে আমরা সাধারণত বুঝি হুইল চেয়ার, সাদা ছুরি বা হচ্ছে ক্র্যাচ, কিন্তু আমি একজন সিরিব্রাল পালসি প্রতিবন্ধী মানুষ, আমি নিজের নখ নিজে কাটতে পারি না। সেই জায়গা থেকে একটা অ্যাক্সেসিবল ব্লেড যেটা দিয়ে আমি ইজিলি নখ কাটতে পারবো, সেটাও কিন্তু আমার জন্য একটা অ্যাসিস্টিভ ডিভাইস। সেই তথ্য এবং সেই প্রোডাক্টটা আমি কোথায় কিভাবে পাবো বা বাংলাদেশে আছে কিনা সেই তথ্যের যে অ্যাভেইলেবিলিটি সেটা আমার কাছে নেই। এই তথ্য প্রযুক্তির সময়ে দাঁড়িয়ে যদি আমি একটা তথ্য পেতে গিয়ে হচ্ছে বিভ্রান্তিতে পড়ি, সেই জায়গাটা আমার মনে হয়। অনেক ধন্যবাদ পল্লব, অনেক ধন্যবাদ। আমরা একটু সাবরিনা আপু, জি জি সাবরিনা আপু ধন্যবাদ। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমি কাজ করছি অ্যাক্সিস বাংলাদেশে প্রোগ্রাম অফিসার হিসেবে। আমি মূলত গত 5 থেকে 6 বছর ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও তাদের উন্নয়নে কাজ করে আসছি বিভিন্ন সংস্থার সাথে। সেই অভিজ্ঞতার আলোকে বলবো যে আসলে নির্বাচনী ইশতেহারে যে সংক্ষিপ্ত বিষয়গুলো উল্লেখ করা দরকার। আমি নিজেও কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং হুইল চেয়ার ইউজার। আমি বাংলাদেশের জব সেক্টরে প্রায় সরকারি জায়গাতে প্রায় 12 থেকে 13টি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় রিটেনে পাশ করলে ভাইবা বোর্ডে আমাকে বলা হয় যে আমি শারীরিকভাবে সক্ষম না সেখানে কাজ করার জন্য। আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করছি এবং আমার রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে ব্যাচেলর অফ এডুকেশনও করা আছে। তারপরেও আমি সেখানে ব্যর্থ, দুঃখের বিষয়। তারপরেও আমি মূলত সামনে যে প্রতিবন্ধী ভাই বোন আছে তাদের অধিকার নিয়ে কাজ করছি, তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। তারই আলোকে আমি এই কথা বলবো যে বাংলাদেশে ইউএনসিআরপিডি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, বাংলাদেশ কনস্টিটিউশন সবকিছুই আছে, তার যতটুকু বাস্তবায়ন হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের প্রত্যেকটা স্তরে যদি অন্তর্ভুক্ত করা না যায়, সেই ক্ষেত্রে তাদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন সম্ভব নয় এবং আমরা এসডিজিও বাস্তবায়ন করতে পারবো না। সেই জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির একটি গাইডলাইন তৈরি করতে হবে বা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। সেটা সকল প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের প্রতিবন্ধিতা বিবেচনা করে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যেন প্রতিবন্ধী ব্যক্তিরা ইনক্লুডেড হয়, তার একটা পলিসি ডেভেলপ করতে হবে এবং সেটার বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা কোটা দিচ্ছি, এই করছি ওই করছি। আজকে একজন আসছে বলছে কোটা বাতিল, কালকে বলছে ভাইবা বোর্ডে বলছে তোমাদের কোটা আছে, টাকা লাগবে, বিভিন্ন কথা। সো আমার যেটা মনে হয় যে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় নিয়োগের একটা নীতিমালা তৈরি দরকার, যেটার মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার মতো শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের পরীক্ষা হবে এবং সেই নীতিমালার আলোকেই তাদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটি বলিষ্ঠ ভূমিকা থাকবে সেখানে, এবং এটি এসডিজি বাস্তবায়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে তাদের উন্নয়ন সম্ভব হবে। আর ফাইনালি একটা বিষয় আমি বলবো যে বাংলাদেশের বিশেষ কিছু এলাকা আছে যেখানে দুর্যোগ প্রবণ, সেই জায়গাগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা অত্যন্ত অসহায়। দুর্যোগ প্রবণ এলাকায় যে বাজেটগুলো করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের জন্য, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা আলাদা বরাদ্দ রাখা দরকার আমার মনে হয়। এটা একটা বিষয়। আর ফাইনালি বিষয় হচ্ছে যে এই যে বারবার আমরা যে কমিটির সমন্বয় বলতেছি, কমিটির সমন্বয়ের জন্য আমাদের কাজ করতে হবে পিএসসি থেকে। পাবলিক সার্ভিস কমিশন যখন যে নিয়োগগুলো হয় ক্যাডার অথবা নন ক্যাডার, সেই নিয়োগগুলোতে যদি বাংলাদেশের 2013 সালের আইন 39 নম্বর আইন, যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক আইন, সেই আইন বাস্তবায়নের জন্য
যে আমি দেখছি, আমি প্রায় 12 থেকে 14টা উপজেলায় কাজ করছি, সেখানে কিছু কিছু ইউএনও স্যারকে যা জিজ্ঞেস করলে উনি জানেই না যে উনি কমিটির সভাপতি বা একটা আইন আছে। সো আমরা যদি পিএসসির সকল মানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথম শ্রেণী গ্যাজেটেড অথবা নন গ্যাজেটেড তাদের প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের আইন সুরক্ষা আইনটা যদি যুক্ত করতে পারি, সেই ক্ষেত্রে মনে হয় আমাদের এটা ফলপ্রসূ হবে। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ উজ্জ্বল। এখন আমি অনুরোধ করব নুরুজ্জামান ভাই মাগুরা থেকে। নুরুজ্জামান ভাই কি আছেন? অনেকক্ষণ ধরে হাত জি, তুলে আমাকে আছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ নুরুজ্জামান ভাই, শুনতে পাচ্ছি। জি, সরি, আমি ভিডিওটা অন করতে পারতেছি না, জন্য। তো আমি নুরুজ্জামান, মাগুরা থেকে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। আমি উদ্যোক্তা হিসেবে কাজ করছি এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ভাগ্যের উন্নয়নে আমি এক চেষ্টা করে যাচ্ছি, আমি সহ সবাই। তো সেক্ষেত্রে আজকে যে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের আয়োজন, এবং বিশেষ করে আমাদের যিনি গেস্ট হিসাবে আজকে আমাদের কথাগুলো খুব মনোযোগ এবং ধৈর্যের সাথে শুনছেন, সাব্বির আহমেদ ভাই, আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো এখানে যে নির্বাচন ইশতেহার সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কথা, আসলে আমাদের দাবি দেওয়াগুলো খুব চমৎকার করে উঠে এসেছে। ভাই অবশ্যই আমাদের প্রাণের কথাগুলো শুনেছেন এবং বুঝবেন এই আশাবাদ। তো আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকেই একটি অবদান রাখার সংগঠন এবং সবচেয়ে বড় সংগঠন আমি মনে করি। তো সেই জায়গা থেকে গণমানুষের, বিশেষ করে প্রতিবন্ধী মানুষের মনের কষ্ট, এত বড় পরিবারের যারা অভিভাবক বা কর্তা ব্যক্তি আছেন, তেনাদের কর্ণকুহরে বা তাদের প্রকৃত হৃদয়ে আঘাত করবে, এটুকু আমরা আশা রাখতে পারি। এবং সামনের যে নির্বাচন 12তম, এই নির্বাচন ইশতেহারে আমি মনে করি যে প্রতিবন্ধী মানুষের চাকরি, কর্মসংস্থান, রুটি রুজির ব্যবস্থা এ নিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন বা আওয়ামী লীগ সরকার যে ভূমিকাটা রেখেছেন, এটা উত্তর আরো বৃদ্ধি পাবে আশাবাদ। সেই জায়গায় আমি দুইটা বিষয় বলতে চাই। একটা হলো আমাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, আইন, ল, নিয়ম, নীতি, দয়া, দাক্ষিণ্য, যা কিছু বলেন সবকিছুই আছে, বাট দৃষ্টিভঙ্গিগত পার্থক্য অথবা এইটার ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ না থাকার কারণে, অর্থাৎ যে কাজের গরু কেতাবে আছে গোয়ালে নেই, এরকম কিছু, যে আইন যা আছে এটুকু যদি বাস্তবায়ন হতো, তাহলে আমাদের ভাগ্যের উন্নয়ন বা আমাদের প্রতিবন্ধকতাকে ওভারকাম করে এ সমাজে আমরা উন্নয়নে অবদান রাখতে সক্ষম হতাম বা হই, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা অনেকেই রেখেছি। যেটা আমি বলবো যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বলেন, শারীরিক প্রতিবন্ধী বলেন, অসংখ্য অসম্ভব প্রতিবন্ধকতাকে মারিয়েও আমরা অনেক অবদান রাখতে সক্ষম। আমাদেরকে সুযোগ দিলে আমরাও পারি, এটা আমরা সুযোগের অপেক্ষায় শুধু আছি। দ্বিতীয় বিষয়, আমি বলবো যে আমাদের চাকরির যে বাজার, আমাদের সেই বাজারের প্রতিযোগিতায় প্রথম চান্সে আমরা বলটা উঠে যাই। তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের যেটুকু যোগ্যতা আছে, আমাদেরকে যদি বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হয় উদ্যোক্তা তৈরি হবার ব্যাপারে, এবং সেক্ষেত্রে আমাদের যে আর্থিক অসঙ্গতি, আমাদের ইনস্ট্রুমেন্টগত যে দুর্বলতা, সর্বোপরি যে দৃষ্টিভঙ্গত, যা তুমি ডিজেবল, তুমি পারবা না, তুমি চোখে দেখো না, তুমি পারবা না, তুমি শারীরিকভাবে প্রতিবন্ধী, তুমি পারবা না, এই জায়গায় আমাদেরকে যে দুর্বল করে দেওয়া হয়, আমাদেরকে শুধু সুযোগ দেওয়া হোক আমরা পারি কিনা, সেটা বাছাই করা মানুষকে দেওয়া হোক। আমরা যারা সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আমরা টেকনিক্যালি যোগ্যতা অর্জন করেছি, তাদেরকে সুযোগ দেওয়া। তো আমি বলবো যে আওয়ামী লীগ একটা বড় সংগঠন, বড় জায়গা, সেখানে এই বড়ত্বের পরিচয় দিয়ে আমাদেরকে উদ্যোক্তা হবার ব্যাপারে একটা বিশেষ নীতিমালা বা একটা অধ্যাদেশের মাধ্যমে আমাদেরকে একটা বড় বাজেট, আমাদেরকে প্রতিবন্ধী মানুষদের বাজেটের মানে উদ্যোক্তা তৈরির ব্যাপারে একটা বাজেট থাকবে, আশাবাদ। সর্বোপরি আমি মনে করি যে বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের যে ভূমিকা, প্রতিবন্ধী মানুষকে সাথে নিয়েই সেই উন্নয়নের চূড়ান্ত রূপ আমরা দেখতে চাই। ধন্যবাদ সকলকে, বিশেষ করে সাব্বির ভাই। ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে। এখন হচ্ছে আমি কথা অনুরোধ করব যে জুবায়ের, আপনি কি আছেন? এখনো হ্যান্ড রেজ করে রেখেছেন। জুবায়ের না হলে হাবিবুর রহমান। জুবায়ের, হাবিবুর রহমান, আপনার দুইজনের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, কিন্তু কথা বলেন নাই। যদি কথা না বলেন তাহলে অন্যদের কার কাছে চলে যাচ্ছে। আমরা আসলে
আর সর্বোচ্চ আর একজনের মতামত নিব, যদি কেউ চান এর বাইরে কথা বলতে পারেন। 10:46 বাজে ইতিমধ্যে। ভাই আমি কথা হচ্ছে বলেছেন তারা একটু হাত নামিয়ে ফেলেন। যারা কথা বলেন নাই তারা কেউ কি কথা বলতে চান? যারা কথা বলছেন তারা। আমি একটু কথা বলতে ভাই আমার কথা চাইছিলাম। শুনতে পাচ্ছেন? আমি জুবাইর বলছি। আচ্ছা হ্যাঁ, জুবাইর আপনি কথা বলেন। জুবাইরের পরে হচ্ছে লাকি আপা বললেন, তার আরেকজনকে বলতে চাইছিলেন। আমরা এই তিনজনেরটাই নেব। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ জুবাইর হোসেন, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি একজন লেট ব্লাইন্ড পারসন। তো আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ভাই যে একটু সংক্ষেপে, হ্যাঁ আমরা যারা 11টার মধ্যে শেষ করব। জি শিওর শিওর শিওর। তো আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি, তো আমাদের সম্পর্কে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, প্রশাসনের যারা আছেন, তারা খুব কমই জানেন। এই জন্য আমাদের যে একটা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে বুনিয়াদী প্রশিক্ষণ হয় সমস্ত ক্যাডার সার্ভিসের যারা আছেন সাভারে। জুবাইর যে এটা কিন্তু প্রশিক্ষণ একটু আগে কেন্দ্রটা হচ্ছে রয়েছে, মিজানুর রহমান যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, উনি এটা বলছেন পিএটিসির ব্যাপারে। হ্যাঁ, জি আবার ওই যে উজ্জ্বল জি বলল পিএটিসির ব্যাপারে। হ্যাঁ, এখন আচ্ছা আপনি ঠিক কি এর আছে, বাইরে কিছু বলবেন জুবাইর? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা স্কিপ করলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানিগুলো, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তো বাংলাদেশ সরকার কিন্তু একটা করতে পারে, আইন করতে পারে, বা তাদেরকে একদম বাধ্য করতে পারে যে বাংলাদেশে ব্যবসা করতে হলে আমার প্রতিবন্ধী মানুষকে তোমাদের এত পার্সেন্ট নিতে হবে বা এত জনকে নিতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি আচ্ছা, জুবাইরের কর্মহীন জন্য থাকতো না। বলছি ভাইয়া, এটা হচ্ছে অলরেডি সরকারের একটা বাজেটে আছে। এটা আগে 10% প্রতিবন্ধী মানুষ নিয়োগ দিলে 5% কর ছাড়ের বিধান ছিল। এটা পরে সংশোধন করে আমাদের এই দাবিতে 2022 সাল থেকে এটা করা হয়েছে যে 5% নিয়োগ দিলে 3% বা 2% অথবা একটা তার স্যালারির এত পার্সেন্ট ট্যাক্স ছাড়ের কথা। হ্যাঁ, এটা আছে কিন্তু আচ্ছা, আমার বাধ্যতামূলক করা পূর্বের নাই। বক্তার মতো আমাকে বলতে হয় যে কাজী কাজের গরু গরু কিতাবে আছে গোয়ালে না, নাই। এইটা হচ্ছে যে এটা এনবিআর থেকে বা অন্যান্য মন্ত্রণালয় থেকে এগুলি তথ্য এটা তো প্রকাশ করতে হয়। ইম্পোজ বাংলাদেশে এই করতে তথ্য হবে। প্রকাশ হচ্ছে না। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে তো সরকারকে স্ট্রিক্ট হইতে হবে, তাই না? তো জি। এইটার জন্য আমি বলবো যে সরকার যাতে এই ব্যাপারে স্ট্রিক্ট হয়, খুব কঠোর তথ্য হয়, যাতে প্রকাশগুলি করলেই বাংলাদেশ। জিনিসগুলি জানা যাবে কিছু হচ্ছে কি হচ্ছে না। আমাদের তথ্যই পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ জুবাইর আরেকটা বিষয় বলেন। হ্যাঁ, তো হচ্ছে যে আর হলো যে আমাদের যে কর্মসংস্থানের ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলো আছে, বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ে অনেক রিসার্চ হয়। প্রত্যেক বছর রিসার্চের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, অথচ রিসার্চ থেকে কি আউটকাম আসছে সেটা আমরা জানতে পারছি না। প্রতিবন্ধী ব্যক্তিরা কোন সেক্টরে কাজ করতে পারে, কি কি তাদের কাজের ক্ষেত্র আছে, সেই জিনিসগুলো আমাদের সরকারের কর্তা ব্যক্তিরা জানেন না। তারা আমাদের কাছে জানতে চান যে আমরা কোন কোন সেক্টরে কাজ করতে পারি। এটা খুবই দুঃখজনক বিষয়। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন রিসার্চের পেছনে, বিভিন্ন প্রতিষ্ঠানকে রিসার্চের দায়িত্ব দিচ্ছেন, অথচ তারা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমরা কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারি। তো এই জিনিসটা যে মানে দুই ধরনের নীতি অবলম্বন করা হচ্ছে, একদিকে রিসার্চ করানো হচ্ছে, অন্যদিকে আমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে। তো এই জিনিসগুলো যাতে সুরাহা হয়, এই জিনিসটা মানে লক্ষ্য করার জন্য বিশেষ অনুরোধ করছি। আসলে সাব্বির ভাই কি আছেন নাকি? সাব্বির ভাই আছেন? আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর জাস্ট দুইজনের বক্তব্য নিব। একজন লাকি আপা, আরেকজন একটু আগে কে বলছিলেন নামটা শুনতে পারিনি। লাকি আপা একটু কথা বলেন। স্যার একটা সেকেন্ড, আমার ভাই। এই ল্যাপটপের চার্জ শেষ হয়ে আসতেছে। আমি চার্জার অফিসে রেখে আসছি। 1-2 মিনিট পরে আমি হয়তো আমার মোবাইল দিয়ে আবার কানেক্ট করব। এখানে আমি ডিসকানেক্ট হয়ে গেলে আমি মোবাইল দিয়ে কানেক্ট করব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আগে আছে। জানি আমরা আর দুইজনের কথা বলে তারপর সালাম আবার কথা শুনে তারপর ভাই আপনাকে দেখছি ভাই। হ্যাঁ হ্যাঁ, লাকি আপা। হ্যাঁ, আমি হয়েছে ধন্যবাদ দেই সাব্বির ভাইকে। আপা আপনার পিছনে অনেক সাউন্ড হচ্ছে। হ্যাঁ, ওই আচ্ছা, এখন যেটা এখন বলতেছি শব্দ হালকা পাতলা হবে কথা বলতে গেলে। আমাদের তো আমি লাউড স্পিকার দিছি। ঠিক আছে, বলেন একটু তাড়াতাড়ি আপা তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমার যেটা বলার ছিল একটা হচ্ছে ওই যে শ্রুতি লেখক যেটা বহুমুখী প্রতিবন্ধী, তাদের হাতের সমস্যা আছে, আবার কথা বলায় তাদের স্লো, তাদের জন্য শ্রুতি লেখ মানে ব্যবস্থা মনে হয় এটা আসে নাই। আর যেখানে আমার হলো আরেকটা অভিযোগ যে
আমরা সরকারি অফিসগুলোতে যখন আমাদের কাজ করতে যাই তখন সরকারি অফিসের পিয়ন এবং যারা থাকে অফিস সহকারী, এরা খুবই দুর্ব্যবহার করে আমাদের সাথে। এটা আমরা এই যুগে এসেও করতে আমরা সম্মান মোটেই পাই না। যখনই আমাদের কাজের জন্য যাই, আমরা হইতে পারে প্রতিবন্ধী ভাতা, যে কোনো কাজে আমরা এইখানে যাই অপমানিত হই চরম মাত্রায়। এটা আমার মনে হয় যে দেখার বিষয়। আমরা বুঝছি এটা সমাধানে স্টেপ নিতে হবে। আচ্ছা, আর কোন ইস্যু আপা? আর আমি আর সবকিছু তো মোটামুটি আমি জানি। আর বলে ফেলছে অনেকে। আচ্ছা, আমি লাকি একটা, আমি কাজ করি ঢাকা ডিসেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, ঢাকা ডিপিওডি, ঢাকা থেকে। আমার ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আরেকজন বলতে চাইছিলেন, কে বলতে চেয়েছিলেন? হ্যালো হ্যালো, আমি কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, পরিচয়টা একটু বলেন। নাহিদ ভাই। হ্যাঁ, আমি নাহিদ আক্তার সিদ্দিক, নওগাঁ জেলা থেকে শারীরিক প্রতিবন্ধী। আমি সাব্বির আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তার মূল্যবান সময় আমাদের মতো অসহায় প্রতিবন্ধীদের সাথে কাটানোর জন্য। আমি আসলে প্রথমে সাবরিনা আপার কথার প্রেক্ষিতে বলছি। আসলে অনেকে মনে করছে যে আসলে এটা বিএনপি বা অন্য কারো ইশারায়। আমি সাব্বির আহমেদ ভাইকে বলতে চাই, আসলে আমি কাউকে বলি না আমার পরিচয়টা। আসলে আমি একটা শারীরিক প্রতিবন্ধী। অলরেডি কিন্তু আমি একটা আওয়ামী লীগের মোটামুটি একটা পদে আছি। বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক হিসাবে আমি প্রায় বিগত 5 বছর ধরে দায়িত্ব পালন করছি। বিগত 10 বছর ধরে 1 নম্বর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। আমিও কিন্তু এই আন্দোলনের সাথে একমত করছি। কেন করছি ভাই বলছি। আমরা যে প্রতিবন্ধী, প্রায় 1.5 কোটি প্রতিবন্ধীর খোরাক বলেন আর লজ্জার থেকেই বলেন, আজকে সংক্ষুব্ধ প্রতিবন্ধীরাই কিন্তু একটু হলেও আমাদের মতো প্রতিবন্ধীদের নিয়ে চিন্তা করছে। ভাই, এই কারণে আমরা আজকে এই আন্দোলনের সাথে এক হয়েছি। আসলে নিজেকে খুব ছোট মনে হয় যখন আমরা 850 টাকা ভাতা নিতে যাই। হ্যাঁ, আমরা জানি জননেত্রী শেখ হাসিনা একজন প্রতিবন্ধী বান্ধব সরকার, কিন্তু উনি হলে তো হবে না। ইফতেখার রাজ্যেরা বলছিল আসলে ওখানে কত পর্যন্ত শেষ, আইন আছে, প্রয়োগ নেই। আমি আজকে রায়ের কাছে অনুরোধ জানাবো যে আসলে আপনারা ইস্তেখার গুলা দেন, কিন্তু এর প্রয়োগ তো নেই ভাই। আপনারা ভোটের আগে অনেক কিছুই দেন, জনবান্ধব অনেক বড় বড়। এখানে আমরা দেখছি উচ্চ লেভেল পর্যন্তই ইস্তেখার কি বলে প্রয়োগ গুলো হয়, কিন্তু আমাদের নিম্ন শ্রেণীর অসহায় মানুষের কিন্তু ওই কাজটা হয় না। ইস্তেহার আসলে আপনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে, হ্যাঁ, ইস্তেহার গুলো আসলে হয় না ভাই। আমি দেখছি বড় বড় যেগুলো ইস্তেহার গুলো বিগ যেটা বলে বিগ বাজেট গুলোই আজ পর্যন্ত প্রয়োগ হয়েছে, কিন্তু আমাদের মতো ছোট্ট এই অসহায় মানুষের ইস্তেহার গুলো হয় না ভাই। এই জিনিসগুলো অবশ্যই দেখতে না। দ্বিতীয় যেটা আমাদের প্রথম যেটা মনে হয়, অনেকে বলছে প্রথমে আমাদের যেটা দরকার ভাই প্রতিবন্ধী এক্সট্রা মন্ত্রণালয় দরকার ভাই, অধিদপ্তর। এটা আর দয়া করে আমাদের ভাতাটা অবশ্যই 5,000 টাকা করবেন। আপনি যদি আমার খোঁজ নিতে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক হচ্ছে আমি জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি আন্দোলনের ভোট ও হাতের অধিকার লগি বৈঠা থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমি সংযুক্ত হয়েছি ভাই। আমি এখন শারীরিক প্রতিবন্ধী হিসাবে, কিন্তু কিছু আমি প্রতিবাদ করি। কিছুদিন আগে আমাকে একটা প্রজাতন্ত্রের একজন বড় অফিসার আমাদের প্রতিবন্ধীদের কটাক্ষ করছিল, এর প্রেক্ষিতে আমি প্রতিবাদ করি। এবং আমি এখন আসলে খুব একটা ভীতির মধ্যে আছি। আমার সংক্ষুব্ধ প্রতিবন্ধী আমার সাথে আছে এবং কিছু রাজনীতি লোকেরা আমার সাথে আছে বলে আমি হয়তো এখন টিকে আছি। আমাদের প্রজাতন্ত্রের লোকেরা আমাদেরকে মানুষ মনে করে না ভাই। জননেত্রী শেখ হাসিনা অল স্কোয়ার, উনি আছে বলে আমরা এখনো বেঁচে থাকার
প্রশ্রয় পায়, কিন্তু প্রজাতন্ত্রের বড় বড় কিছু কর্মকর্তারা আমাদের কুত্তা মনে করে। ভাই মন খারাপ করে না? আসলে নিজেদের খুব ছোট মনে হয় যখন মনে করি 850 টাকা ভাতা তুলি। প্রজাতন্ত্রের কিছু মানুষেরা আমাদের মনে করে যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর না, আমরা তো ন্যাংরা ঘোড়া, আমরা তো হাঁটতে পারি না। মনে চাই নিজেকে আত্মহত্যা করে জীবনটা শেষ করি। ভাই এ থেকে পরিত্রাণের উপায় আজকে আপনার মাধ্যমে চাচ্ছি। ধন্যবাদ সবাইদেরকে। আমার আর কেউ যদি না বলেন তাহলে আমি সালমা আপার কাছে চলে যাব। কেউ কি বলতে চাচ্ছেন? ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম, কে বলছেন? পরিচয়টা যদি আগে বলে না থাকেন তাহলে বলবেন। ভাই আমি বলিনি ভাই, আমি এখনো। হাবিবুর রহমান। হ্যাঁ ভাইয়া, আমি ডাকছি আপনারে 2 বার। হ্যাঁ বলেন। ভাইয়া আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতি। আমি নির্বাহী পরিচালক, সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলা। আমার জন্মভূমি সাতক্ষীরা। ভাই আমি একটা কথা একটু বলতে চাচ্ছি। অনেক কথা অনেকেই বলছে, আমরা সবাই প্রতিবন্ধী ভাই বোন। আমি সবাইকে প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি সবচেয়ে বড় কথা বলতে চাই, আমরা যে প্রতিবন্ধী ভাই বোনেরা যে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ থাকি দুর্যোগের সময়। এই যে দুর্যোগের সময় যে রাস্তাঘাটের এত যে সংকট অবস্থা, খুবই নাজুক অবস্থা, আমরা বিশেষ করে সাইক্লোন সেন্টারে যেতে পারি না, এবং আমরা অনেকে যেতে পারে তবে সেখানে গিয়ে যে উঠবে সেই র্যাম্পগুলো নাই। আমরা যে ওখানে গিয়ে থাকবো তাদের সেখানে ওয়াশরুম নাই, যে তারা যে সেখানে থাকবে সেই জায়গাও নাই। এগুলো যদি একটু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি এগুলো একটু খেয়াল করে আমরা সকলেই, তবে আমরা মনে হয় ভালোভাবে বসবাস করতে পারি। আর আমাদের বিশেষ করে বলবো, আমি সবাই বলছে আমাদের যে আইনটা আছে আজকে হচ্ছে 8 বছর হয়ে গেছে, আমাদের প্রথম একজন ভাইয়া বলছে এখনো পর্যন্ত এগুলো কোনো ছাড়বাই করা হয়নি। যে এগুলো যদি একটু ফলো করা হয় তবে মনে হয় আমরা অনেক কিছু এগোতে পারি। আর বিশেষ করে আরেকটা কথা বলবো, যেমন অস্ট্রেলিয়া, তারপর আমাদের নিউজিল্যান্ড হোক, ইন্ডিয়া হোক, আমেরিকান হোক, সিঙ্গাপুর হোক, যেসব অন্য অন্য দেশে যেভাবে প্রতিবন্ধী ভাই বোনেরা যেভাবে চলাফেরা করতে পারে রাস্তায়, তারপর বিভিন্ন অফিস আদালতে, স্কুল কলেজে, কিন্তু আমরা তো সেভাবে পারি না। এটা যদি স্মার্ট যদি বাংলাদেশ করতে হয়, তবে আমরা যে বাংলাদেশে 1,50,00,000 আছে, আমাদেরকে এত বড় একটা জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীকে যদি পিছিয়ে দেওয়া হয় তবে তো আমি মনে করি যে স্মার্ট বাংলাদেশ তৈরি করা সম্ভব না। আর ভাই সবচেয়ে বড় কথা বলবো, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ হাবিবুর রহমান। আর কথা বাড়াচ্ছি না, 11টা বেজে গেছে। প্লিজ আসাদুজ্জামান কুড়িগ্রাম থেকে। আসাদ ভাই আপনি একবার বলছেন। 30 সেকেন্ড প্লিজ ভাই, 30 সেকেন্ড। আচ্ছা। সেটি হলো একটু সুযোগ পেয়েছি, যদি আসলে এড়ে যাই আমার কাছে একটু ইয়ে লাগতেছে। ধন্যবাদ, আমি 30 সেকেন্ডে শেষ করব। সেটি হলো, আমরা বাংলাদেশে যদি 1 কোটি প্রতিবন্ধী জনগোষ্ঠী বসবাস করে থাকি, আমার জন্য আমার বাবা আছে, আমার জন্য আমার মা আছে, তাহলে 1 কোটিকে আমরা 3 কোটি জনগোষ্ঠী আমরা আমাদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে পারি। কারণ আমার কল্যাণে আমার ভাই আসবে, আমার কল্যাণে আমার বাবা আসবে, আমার কল্যাণে আমার মা আসবে। তাহলে এই বৃহত্তর একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের কোনো উন্নয়ন করা সম্ভব না। তাই আমরা চাই, এখানে অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের দাবি দাবা উঠে এসেছে, এই দাবি দাবাগুলো এবারে নির্বাচনী ইস্তেহারে যেন থাকে, সেটি যেন আগামীতে বাস্তবায়ন হয়। তাহলে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরাও সেই সমস্ত দলকে বা সেই সমস্ত গোষ্ঠীকে, সেই সমস্ত সরকারকে আজীবন সাপোর্ট করে যাব। আমাদের ভোটার অধিকার দিয়ে প্রয়োগ করে আমরা দেখিয়ে দিব যে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিরাও পারে। ধন্যবাদ সবাই। আচ্ছা ধন্যবাদ। সালমা আপাকে অনুরোধ করছি বলার জন্য। সালমা আপা। আর কেউ বাদ একটু- পড়লো কিনা না, জাকির ভাই কিছু করার নাই। সাবাস ভাই, সালমা সাবাস, আপা। আমরা আছি ইনশাআল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? জি হ্যাঁ আপা শুনতে আপা পাচ্ছি। শোনা যাচ্ছে আপা। ধন্যবাদ সাব্বির ভাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। এটা আসলে আমাদের জন্য একটা আপু সুবর্ণ সুযোগ। আপু ভিডিও দেখা যাচ্ছে না আপু, আপনাকে দেখা ভিডিও যাচ্ছে না না। দেই, থ্যাংক ইউ ভিডিও না দিয়ে কথা বলি। হ্যাঁ আমাদের কথাগুলো শোনার জন্য। আসলে আমরা তো কথাগুলো এইভাবে বড় বড় দলগুলোর সামনে তুলে ধরার সুযোগ পাই না। সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সাব্বির ভাইকে ধন্যবাদ, এবং ধন্যবাদ যারা এখানে
যুক্ত হয়ে তাদের কথাগুলো তুলে ধরেছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে। আমি যে জায়গাটা থেকে একটু বলবো সেটা হচ্ছে যে এখানে অনেকেই বলেছেন যে আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন, আমরা আমাদের যে সংগঠনগুলো পরিচালনা করি সেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের সামর্থ্যে বলেন বা নিজেদের ইনিশিয়েটিভে আমরা আমাদের সংগঠনগুলোকে পরিচালনা করি, এবং তৃণমূলের সংগঠনগুলো কিন্তু সেভাবেই পরিচালিত হয়ে আসছে। এবং এই সংগঠনগুলো আসলে সরকারের হাত হিসাবে কাজ করে, প্রতিবন্ধী মানুষের অধিকারগুলো নিয়ে তারা তাদের মতো করে কাজ করে এবং একই পর্যায়ে একই সাথে সরকারের কাছেও সেই দাবিগুলো তুলে আনে সারা দেশে। এখন যেটা হয়েছে সেটা হয়েছে যে এনজিও গুলোর মাধ্যমে একটি পরিপত্র জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যে যেই সংগঠনগুলো পার্টনার হিসেবে আগে বড় বড় সংগঠনের সাথে কাজ করতেন, বিভিন্ন আইএনজিওর সাথে কাজ করতেন, তাদের আসলে এনজিও গুলো রেজিস্ট্রেশন না হলেও চলতো। কিন্তু এখন একটা পরিপত্র জারি করা হয়েছে পিএমও অফিস থেকে, পিএমও থেকে, যে পার্টনারদেরও এনজিও গুলো রেজিস্ট্রেশন নিতে হবে। এইটা যে আমাদের জন্য কতখানি ক্ষতিকর হয়ে গিয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ তৃণমূলের যারা প্রতিবন্ধী মানুষের সংগঠন কাজ করে তাদের পক্ষে এনজিও গুলো রেজিস্ট্রেশন, সবার পক্ষে এনজিও গুলো রেজিস্ট্রেশন নেওয়া সম্ভব না। কারণ ওখানে একটা হচ্ছে যে লেটার অফ ইন্টেন্ট আনতে হয়, যেটা সবাই পাবে না। আবার যেই খরচ আছে এনজিও গুলো রেজিস্ট্রেশনের জন্য সেটাও কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষে জোগাড় করা সম্ভব না। তো যার ফলে দেখা যাবে এই সংগঠনগুলো বিভিন্ন আহ বিদেশি সংগঠনের সাথে কাজ করছিলেন, তারা কাজ শিখছিলেন, নিজেদের স্কিল ডেভেলপ করছিলেন, প্রতিবন্ধী মানুষের ভয়েস হয়ে উঠেছিলেন, তাদের সেই আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা বলবো, তো এই পরিপত্রটা যদি বাতিল করা হয় তাহলে আসলে আমাদের প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোর জন্য খুবই উপকার হবে। সাবির ভাই যদি এই জিনিসটা একটু দেখেন, আমি আসলে সুযোগ পেয়েছি বলে এই কথাটা বলতে চাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা মানে ফিল করি যে ধরেন আগের তুলনায় প্রতিবন্ধী মানুষের অবস্থা অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা আমরা বুঝবো কি দিয়ে? আমরা কিন্তু সেই নির্দেশকটা পাই না, সেই তথ্যগুলো পাই না, যার ফলে আমরা কিন্তু আমাদের পরিবর্তনের জায়গাগুলো সেভাবে বলতে পারি। তো ডিডিএস এর এখন একটা জরিপ আমাদের সামনে এসেছে, এনএসটিভি ন্যাশনাল সার্ভে হয়েছে প্রথমবারের মতো, যেটা ভালো, যেটার ফলে কিন্তু আমরা একটা চিত্র অন্তত বুঝতে পারছি যে প্রতিবন্ধী মানুষের অবস্থান আসলে কোথায় রয়েছে। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো প্রতিবন্ধী মানুষ নিয়ে কাজ করছেন, আমরা ধরেন সরকারি চাকরির কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই আন্তর্জাতিক সংস্থা যেগুলো আমাদেরকে নিয়ে কাজ করে তাদের ওখানেও প্রতিবন্ধী মানুষের নিয়োগের ব্যাপারটা এনশিওর হওয়া দরকার। তারা কতজন প্রতিবন্ধী মানুষকে নিয়োগ দিচ্ছেন তাদের অর্গানাইজেশন, কারণ তারা কিন্তু আমাদের নিয়ে কাজ করছেন, তারা বলছেন আমরা সবই পারি, আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা ফান্ড আনছেন, কিন্তু তাদের অর্গানাইজেশনে কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান কম দেখতে পাচ্ছি। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে সরকারের পক্ষ থেকে কিছু করা যেতে পারে। আর একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোতে নারীর অবস্থানকে সুদৃঢ় করার জন্য 33% তাদের সদস্য নিতে হবে, এরকম একটা নিয়ম আছে, যার ফলে রাজনীতিতে নারীর সংখ্যা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। একইভাবে রাজনৈতিক দলগুলোতে যদি প্রতিবন্ধী মানুষের একটা কোটা যুক্ত করা যায়, আমার কাছে মনে হয় যে তাহলে প্রতিবন্ধী মানুষের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটা বাড়বে। কারণ আমরা আসলে প্রতিবন্ধী মানুষেরাও কিন্তু ভোটার, সবশেষে আসলে এটাই বলতে চাই, প্রতিবন্ধী মানুষেরাও ভোটার, তারাও ভোট দিতে যেতে চায়, যদিও আমরা অনেকেই ভোট দিতে যেতে পারি না, মোবিলিটির কথা এখানে এসে ভোটের সময় যানবাহনটা বন্ধ থাকে। এটাও আপনাদের একটা বিবেচনার বিষয় হতে পারে যে এই মানুষগুলো কিভাবে ভোট কেন্দ্রে যাবে, তাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা চাই কিনা, এটা আমরা আপনাদের কাছে আমরাও আসলে ভোট দিতে চাই। আর সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে যে সরকারের অনেক
সুযোগ সুবিধাই আছে, যে সুবিধাগুলো আমরা আসলে গ্রহণ করতে পারি না দুর্নীতির কারণে। এই দুর্নীতিটা বন্ধ করা দরকার। তাহলে যে সুবিধাগুলো আসলে যতটুকুই দেয়া হোক, আমাদেরকে যতটুকুই দেয়া হচ্ছে, সেগুলো যদি অন্তত দুর্নীতি মুক্ত থাকে, তাহলে অনেক প্রতিবন্ধী মানুষের উপকার হবে। আমরা সাব্বির ভাইয়ের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আর সময় নিচ্ছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন সালমা আপা? হ্যালো। শোনা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ সালমা আপাকে। এটা হচ্ছে যে একটা জিনিস সাব্বির ভাইয়ের কাছে যাওয়ার আগে বলতে চাই, যেটা সালমা আপা বললেন যে মাত্র 850 টাকা ভাতা পায় 3 মাস পর পর, যেটা 2500 টাকা যারা পায় আর কি। দেখা যায় সেই 2500 টাকাও আহ আজকে স্মার্ট ভাবে চুরি করে মোবাইল থেকে নিয়ে যাচ্ছে। সরকার বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য এটা আগে যে অনেক দূর দূরান্ত সোনালী ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরে 100-200 টাকা 300 টাকা ঘুষ দিয়ে তারপর হচ্ছে 2500-2000 টাকা নিতে হতো, সেইটার পরিবর্তন করে আজকে G2P সিস্টেমে, মানে গভর্নমেন্ট টু পার্সন সিস্টেমে চলে গেল এবং মোবাইলে নগদের মাধ্যমে এটা আসছে। অথচ এই টাকাটা ঢোকা মাত্র হচ্ছে টাকা কারা কারা দুর্নীতি করে চলে নিয়ে যাচ্ছে। আমরা এইটা এই সালমা আপা এটা বলার জন্য এটা আমি বললাম। তো এইরকম এগুলি খুব ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু, হ্যাঁ, কিন্তু ওভারঅল যে বাংলাদেশের যে অর্জন গত 1 দশকের বলেন বা 50 বছরের বলেন, সেই অর্জন কিন্তু সাধারণ, যে এই যে নিচু তলার আমরা যারা প্রতিবন্ধী মানুষ, আমরা যারা গ্রামগঞ্জে থাকি, আমরা যারা না খেয়ে থাকি, আমরা যারা চাকরির জন্য সংগ্রাম করছি প্রতিদিন, আজকে যারা আমরা MA পাশ করে ভিক্ষা করছি, আমরা যারা আজকে শিক্ষা থাকা সত্ত্বেও একজন অযোগ্য শ্রুতি লেখকের কারণে চাকরিতে কম্পিটিশন করতে পারতেছি না, আজকে যারা আমরা অ্যাক্সেসিবিলিটির কারণে বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পারতেছি না, তাদের কাছে আমাদের এই স্বাধীনতার মূল্য, তাদের কাছে আমাদের এই অর্জনের মূল্য, তাদের কাছে আমাদের মধ্যমায়ের মূল্য কতটুকু গিয়ে দাঁড়াবে, আজকে এই প্রশ্নটা রেখে সাব্বির ভাইয়ের আলোচনা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। সাব্বির ভাই। জি, ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আমন্ত্রণ করেছেন আপনাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমিও আপনাদের কথাগুলো শোনার সুযোগ পেলাম। আপনারা আপনাদের অনেকের সাথে আমার অনেক দিনের পরিচয়, অনেক দিনের বন্ধুত্ব। দীর্ঘদিন আপনাদের সাথে আমি বিভিন্ন আপনাদের অফিসে গিয়ে গল্প করেছি, আড্ডা দিয়েছি। আপনাদের বিষয় আশয়গুলো আমি কম বেশি অনেক বছর ধরেই জানি, এবং এবছর আমার একটা বাড়তি সুযোগ এসছে যে ইশতেহার কমিটির সদস্য হওয়ার কারণে, যে ইশতেহারে আমরা কতগুলো বিষয় অন্তর্ভুক্ত করার একটু সরাসরি সুযোগটা পাবো। তো সেই চেষ্টাটা তো রয়েছেই, এবং সেই চেষ্টা থেকেই আপনাদের সাথে যুক্ত হওয়া। আমি আরো একটু বাড়তি ধন্যবাদ দিতে চাই সাবরিনাকে। সাবরিনা নিজের থেকেই জেনেছে যে আমি কমিটিতে আছি, জেনেই আমার সাথে যোগাযোগ করেছে, এবং যার ফলে আমার জন্য সুবিধা হয়েছে। এবং ইতিমধ্যে আপনাদের একটা রাইট আপ দেখতে পেলাম। আমাকে কি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন? অবশ্যই অবশ্যই ভাইয়া শুনতে হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেকগুলো বিষয়, এবং এই বিষয়গুলোর প্রতি ব্যক্তিগতভাবে এবং আন্তরিকতার সাথে আপনাদেরকে বলছি যে আমি প্রত্যেকটা কথার সাথে একমত। এখন আমরা সামনে একটা নির্বাচনী ইশতেহার তৈরি করতে চাই, এবং ইফতেখার একটা সুন্দর কথাও মাঝখানে বলেছে যে এই ইশতেহারটা হয় একটু পলিসি লেভেলে। এখানে আপনাদের যেই রাইট আপটা আমি দেখলাম সেটা 4 পাতার, এবং অনেকগুলো বিষয় তার মধ্যে আছে। এতগুলো বিষয় কিন্তু আমরা ইশতেহারে আসলে অন্তর্ভুক্ত করতে পারবো না। এইগুলোকে আমার মনে হয় যে আমাদের কমিয়ে আনতে হবে, নাম্বারে কমাতে হবে, কিন্তু আমি আবার কোনো পয়েন্টকেও বাদ দিতে চাই না। আপনারা অনেকেই সুন্দর লেখেন, আপনারা যারা লেখেন আমার কথাটা বুঝতে পারছেন যে কিভাবে সবগুলো পয়েন্ট থাকবে, কিন্তু সেটাকে সংখ্যায় কমিয়ে আনার একটা চেষ্টা আমাদের করতে হবে, যাতে করে আমরা এই ইশতেহারে আপনাদের পয়েন্টগুলোকে তুলে আনতে পারি। এবং আমার আরেকটা পয়েন্ট হচ্ছে যে এখানে ইশতেহারে
তো নির্বাচনের আগে এটা নিয়ে আলোচনা হবে, সেখানে কতগুলো পয়েন্ট থাকবে, কিন্তু নির্বাচনের পরে আপনাদের প্রতিটা পয়েন্টকে নিয়ে আসলে একটা পারসুয়েশনের দরকার হয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা জানি, সবাই জানি কম বেশি সরকারি আদালত অফিসে কাজ করার অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে, একটা একটু লেগে থাকার ব্যাপার আছে। এবং আপনাদের সব থেকে বড় দাবি যেটা আজকের আলোচনা থেকে আসলো সেটা হচ্ছে একটা অধিদপ্তর তৈরি করা, যেখান থেকে যেটা কোঅর্ডিনেট করবে অন্যান্য সব মন্ত্রণালয়ের মধ্যে। এরকমের একটা অধিদপ্তর যদি হয় তাহলে আসলে সেই অধিদপ্তরের কর্মকর্তারাই তখন আপনাদের হয়ে এই প্রত্যেকটা পয়েন্ট, কোনোটা হয়তো ক্রীড়া মন্ত্রণালয়, কোনোটা সংস্কৃতি মন্ত্রণালয়, কোনোটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই কমিউনিকেশনের সুযোগটা আমাদের সেখানে হবে। তো এইগুলোর জন্য আমাদের বিশেষ একটু সময়ও নিতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই যে ইফতেখার বলছিল যে ঘটনাক্রমে সবগুলো ঘটনা আওয়ামী লীগ সরকারের সময় ঘটেছে। আসলে ব্যাপারটা ঠিক ঘটনাক্রমে নয়, এটা কোনো দৈবক্রমে নয়। আমরা জানি যে আওয়ামী লীগই বাংলাদেশে এখন যতগুলো রাজনৈতিক দল অ্যাক্টিভ আছে তাদের মধ্যে মানুষের জন্য কথা বলার জন্য কাজ করে, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যত কাজ করেন উনি আন্তরিকভাবে করেন। উনি বারবার বলেন বিভিন্ন বিভিন্ন বৈঠকে, বক্তৃতায়, যে আমার নিজের জন্য চাওয়া পাওয়ার কিছু নাই। এবং আমরা দেশের নাগরিক হিসেবে আমরা সবাই জানি তাকে, যে তিনি সবকিছু হারিয়ে এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছে। তো এখানে যতগুলো ঘটনাই ঘটে, যতগুলো বিষয় আপনারা পান, আসলেই তার আন্তরিক চেষ্টার কারণেই পান। আবার অনেকগুলো কথা বক্তব্য উনি দেন, দেওয়ার পরে সেটাকে বাস্তবায়নের জন্য কিছু কিছু জায়গায় আটকে থাকে আমলাতান্ত্রিক জটিলতার জন্য। তো এই ব্যাপারগুলো নিয়ে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করার প্রয়োজন আছে। আমি এই কাজ করাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। দাবি জানানোর থেকেও আমি মনে করি যে যতটুকু ইতিমধ্যে আপনাদের আইন হয়েছে, আপনাদের অনেকগুলো বিধি হয়েছে, অনেকগুলো অধিকার বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃত হয়েছে, সেইগুলোকে আদায় করে নেওয়াটা সব থেকে জরুরি মনে করবেন। আরেকটা কথা আপনাদের কথা শুনতে শুনতেই আমার এটা মনে হয়েছে যে আপনাদের কর্মসংস্থান, আমার মনে হয় যে এই দিক থেকে জিনিসটাকে দেখাটা অনেক বেশি কাজে আসবে। আপনাদের দাবিগুলোকে যদি আমি মোটা দাগে 2-3টা ভাগ করি, তাহলে একটা দেখবো যে চিকিৎসার প্রয়োজন আছে, কতগুলো মানুষের কতগুলো বেসিক টুলস বা ডিভাইসের দরকার হয় আপনাদের চলাফেরা করার জন্য। এরকম চিকিৎসাকে যদি আমরা একটা ভাগ করি, একটা যদি আমরা শিক্ষাকে ভাগ করি, আরেকটাকে যদি আমরা কর্মসংস্থানে ভাগ করি, মোটামুটি যদি আমি কথার কথা বলছি যে 3টা ভাগে ভাগ করি, তাহলে এই 3 ভাগের মধ্যে আমি সবার বেশি প্রাধান্য দিতে চাই কর্মসংস্থানের বিষয়টাকে। এই কর্মসংস্থানের বিষয় আমার নিজের এই আপনাদের কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল সেটা বলি। আপনারা জানেন আপনাদের কোথায় কোথায় দক্ষতা আছে। এক ভাই বলেছেন, আমি নামটা মনে রাখতে পারিনি, যে আমাদের প্রতিবন্ধিতার থেকে আমাদের মধ্যে কি যোগ্যতাটা আছে সেটার দিকে ফোকাস করা দরকার। আমি এই কথাটাকে আমি খুবই আমার ভালো লেগেছে। আসলেই তাই, প্রত্যেকটা মানুষের মধ্যে কন্ট্রিবিউট করার কতগুলো জায়গা আছে, সেগুলোকে যদি আইডেন্টিফাই করা যায় এবং সেই জায়গাগুলোতে, ধরুন আমি কথার কথা যদি বলি যে আপনারা প্রোগ্রামিং সবাই খুব ভালো করতে পারবেন বা বেশিরভাগ মানুষ প্রোগ্রামিং এর কাজ করতে পারবেন, তাহলে আমরা ওই ক্ষেত্রে যদি দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ বা ইত্যাদির প্রয়োজন হয়, এরকম কয়েকটা সেক্টর আপনারা আইডেন্টিফাই করে নিতে পারেন, যেগুলো নিয়ে আমরা নির্বাচনের পরবর্তীতে আমরা ড্রাইভ দিতে পারবো। এবং আমি আপনাদের সাথে একটা কথা দিচ্ছি, এই আপনাদের সাথে আমার বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন, রফিক জামান আমার বলা যায় ছেলেবেলার বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি বিশ্ববিদ্যালয়ে, তারপরেও বহুদিন রিমু জীবিত থাকা পর্যন্ত প্রায় প্রতিদিন আমরা একসাথে দেখা হতো, একসাথে কাজ করতাম। রিমুরকে স্মরণ করেই আমার আলোচনাটা শুরু করার, এই কথাটা বলেই আলোচনাটা শুরু করার দরকার ছিল। সো রিমুর কারণে আমি আপনাদের সম্পর্কেও অনেকটা জানি। সো এরকমের যদি আপনারা একটা অ্যাকশন টিম করতে পারেন, তাহলে আমরা নির্বাচনের আগে আমাদের ইশতেহারের ব্যাপারটা তো থাকবেই, আমি তারপরের কথা বলছি, তারপরে আমরা এরকম একটা অ্যাকশন টিম নিয়ে যদি কাজ করতে পারি, আজকে এই মন্ত্রণালয়, কালকে ওই মন্ত্রণালয়,
আপনাদের সাথে আমি যুক্ত থাকার চেষ্টা করব, নিজে শারীরিকভাবে উপস্থিত থাকার চেষ্টা করব, এবং সেভাবে যদি কাজ করতে পারি তাহলে বোধহয় আপনাদের এই পয়েন্টগুলোকে আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারবো। তো এর বেশি আমি আর কি বলবো, আমার কাছে আর আপনাদের কি প্রত্যাশা আছে আমি জানি না। আপনারা জানেন যে আমি সরকারের কোনো কর্মকর্তাও নই বা কোনো মন্ত্রীও নই বা এমপিও নই, আমি একজন আওয়ামী লীগের কর্মী মাত্র। আমি কর্মী হিসেবেই কাজ করি এবং বঙ্গবন্ধুর প্রতি, তার আদর্শের প্রতি একেবারে বঙ্গবন্ধুর সৈনিক যাকে বলে, আমি আমার ছেলেবেলা থেকে সেই সৈনিক হিসেবেই বড় হয়েছি, মানুষের জন্য মমতা ভালোবাসা নিয়েই বড় হয়েছে। এই কাজগুলোতে আমি যুক্ত থাকার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার দিক থেকে যেটুকু বলার আমি বোধহয় কভার করতে পেরেছি। আমি সবার সবগুলো পয়েন্টকে আলাদা আলাদা করে বলতে গেলে হয়তো এটা অনেক সময়, দীর্ঘ সময় ধরে বলতে হবে, আর সেরকম বলার মতো অথরিটি নিয়েও আপনাদের সামনে আসিনি, আসলে আপনাদের কথা শোনার জন্য এসেছি। এবং এখান থেকে আমি পরে আরেকটু কাজ করব, আপনাদের সাথে দেখা করে হোক অথবা এরকম জুম মিটিং এ হোক, আমরা এই আপনাদের যে লিস্টটা সাবরিনা একদম আলোচনার প্রথমেই উপস্থাপন করেছে, সেটাকে আমরা কিভাবে ইশতেহারের ধারায় এক একটা ধারায় আমরা রূপান্তর করতে পারবো, সেজন্য আপনাদের সাথে একটু কাজ করার আছে, সেটুকু ইনশাল্লাহ করব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেই স্পেসিফিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপাতত আমার কাছ থেকে এতটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তারপরে আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। তারপরে মিউট হয়ে আছে, সরি আমি মিউট হয়ে আছে। আপনাকে অনেক ধন্যবাদ সাবির ভাই। ধন্যবাদ হচ্ছে যে আপনি নির্বাচনে থাকেই না, আমি আশা করেছিলাম শুধু ইশতেহার, আপনি তার চেয়েও অনেক বেশি দিয়ে দিলেন আমাদেরকে, যে নির্বাচনের পরেও আপনি আমাদের সাথে থাকতে চেয়েছেন। আমরা ডেফিনেটলি আমরা মন্ত্রণালয়গুলোতে গিয়ে যদি আপনাকেও সাথে পাই, আমাদের জায়গাটা অনেক জোরালো হবে, আমরা যদি আমাদের কথাগুলো তুলে ধরতে পারি। আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, আপনি এত কিছু বলে দিয়েছেন, প্রশ্ন থাকার কথা না। আমরা আশা করছি আপনি যে পরামর্শটা দিয়েছেন সেটি অনুযায়ী আমরা এইটি কারো ছোট সংক্ষেপে সবকিছু রেখে কিন্তু সংক্ষেপে টুনি পয়েন্টে এনে আপনার কাছে আমরা খুব শিগগিরই পাঠাবো এবং এটা দিতে চাই আর কি। তো আশা করি কাজ হবে এই আশা নিয়ে। আচ্ছা সকির ভাই কিছু প্রশ্ন করতে চাচ্ছেন কি? সাবরিনা, আরেকটা ইনফরমেশন দেওয়া দরকার, আমাদের একটা ডেডলাইন আছে এটা জমা দেওয়ার জন্য, সেটা হচ্ছে 30শে অক্টোবর। ঠিক, সো আমরা যে সামারি করার কথা বললাম এটা অবশ্যই আমরা 30 অক্টোবরের আগে করে ফেলবো। নিশ্চয়ই 30 অক্টোবরের আগে জমা দিব। আমার মনে হয় সাবির ভাই আপনার কাছে একটি প্রশ্ন এসকে সগির ভাই করেছেন। হ্যাঁ সগির ভাই। প্রশ্ন চাইতে এটা জানার বিষয়টা বেশি। সাবির ভাই, যখন ইশতেহার হবে তখন তো আসলে মূল কমিটিও বিভিন্ন পেশাজীবীর সাথে সাথে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথেও বসবে। আপনি যেটা বললেন সেটা অবশ্যই একটা সুন্দর পরামর্শ যে আমাদেরকে নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে যাবেন। খুব ভালো হয় যখন শ্রেণী পেশার যে ইগুলো হবে ওখানে আমাদেরকে একটা অন্তর্ভুক্ত রাখার ব্যবস্থা করা, যাতে আমরা ওখানে গিয়ে সরাসরি একদম আলাদা করে। হ্যাঁ, সগির ভাই যে কথাটা বললেন যে আসলে ইশতেহার কমিটি বিভিন্ন পেশাদার বা শ্রেণীর মানুষের সাথে বসতে পারবে, এখন পর্যন্ত সেরকম কোনো পরিবেশ নেই। বরং ইশতেহার কমিটি একটা কাজ করেছে যে একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে, বিভিন্ন পত্রিকায় এবং টেলিভিশনে সেটা প্রচারও হয়েছে, যে সবার কাছ থেকে পরামর্শ চেয়েছে ইশতেহারে অন্তর্ভুক্তি করার জন্য সবার পরামর্শ। আমি গত 3-4 দিন আগ পর্যন্ত বলছি যে প্রায় 250-300 কিন্তু প্রস্তাবনা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সেগুলোকেও যাচাই বাছাই করছি এবং প্রতিদিনই এসে পৌঁছচ্ছে। সো আলাদা করে বসার সুযোগ হবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। আমাদের সর্বশেষ মিটিংটা গেল এই শনিবারে এই প্রসঙ্গটা আমি তুলেছিলাম যে আমরা কি বিভিন্ন পেশার সাথে বসার সুযোগ পাবো। তো আমাদের একটুখানি মানে আসলে এইটা করার মতো সময় সুযোগটা পাওয়া যাবে বলে আমরা মনে করছি না। তো সেটা যাই হোক না কেন, বসতে পারি আর না পারি আসলে আপনাদের
এই কথাগুলোকে ওখানে এই ইশতেহারের মতো করে তার ভেতর অন্তর্ভুক্ত করতে হবে। এটা হচ্ছে সব থেকে আসল কাজ, এবং সেই সুযোগটা আমাদের সম্পূর্ণ রয়েছে। ধন্যবাদ সাব্বির ভাই। আমরা মনে হয় অনেক রাত পর্যন্ত আপনাকে আটকে রেখেছি, এবং আমি 1 ঘন্টার কথা বলেছিলাম, আসলে 2 ঘন্টার বেশি হয়ে গেছে। এটার জন্য দুঃখিত, কিন্তু সবাই আসলে কথা বলতে চেয়েছে, সবাইকে তাই সুযোগ দেওয়া হয়েছে। না আসলে দুঃখিত হওয়ার কিছু নেই, রাতে না হয় 1 ঘন্টা পরে ঘুমাবো, এই তো। কিন্তু আপনাদের সবার কথা শুনতে পারলাম, এবং আমি এটা একেবারেই আন্তরিকভাবে ফিল করেছি যে সবাই খুব আন্তরিকতার সাথে নিজের প্রয়োজনগুলোকে, দাবিগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। না হলে আমার নিজেরও অনুভূতিটা এতটা শার্প হতো না এই মিটিং এ অংশগ্রহণ না করতে পারলে। আরেকটা অনুরোধ করতে চাই সাব্বির ভাইকে, এটা একদম এখন যেহেতু ফেস টু ফেস কথা হচ্ছে তাই বলছি, আমাদের এই যে আমাদের এই আন্দোলনটা আসলে এটাকে যেভাবে সরকার বিরোধী আন্দোলন বলে অনেকেই আমাদের এনজিও সেক্টরে এবং আশেপাশে নানাভাবেই আমরা শুনতে পাই, এবং আপনাকে আমি বোধহয় একটু করে বলছিলামও, সালমা আপা একটা কমিটিতে ছিলেন, কিন্তু সালমা আপাকে একটা প্রোগ্রামে বাদ দেওয়া হয়েছে, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আসবে বলে এনএসআই থেকে এটা মানা করা হয়েছিল। তো একটা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সরকারের সাথে আমাদের আরো দূরত্ব বাড়ছে। কিন্তু আমরা চেয়েছি আমরা নানান ভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আমরা যখন বৈঠক করে আমাদের দাবি দেওয়া তুলে ধরে পাচ্ছি না, তখন আমরা রাস্তায় নেমে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। হয়তো হয় কি, ঘরে যখন বাবা মার দেয় তখন আমরা কিন্তু পাক করে ঘরের দরজা বন্ধ করে দিই, অথবা ঘর থেকে বের হয়ে যাই, রাগ তো করি, তাই না? এই যে উজ্জ্বলাদি কিছুক্ষণ আগে বলেছিলেন আমরা কার কাছে যাব, তিনি তো আমাদের মায়ের মতন, মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক একইভাবে আমরা আমাদের মায়ের মতো প্রধানমন্ত্রীকে যখন পাচ্ছি না, তার কাছাকাছি পৌঁছতে পারছি না, আমরা রাস্তায় নেমে এসেছি তাকে চেহারা দেখানোর জন্য যে আমরা এই অবস্থায় আছি, এবং সেখানে পুলিশের হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণ ভাবেই ছিলাম, আমরা পরে রাস্তা আটকেছি, কারণ উপায় ছিল না। প্রতিবন্ধী মানুষেরা তো চেয়েছিল সেদিন লাঠির বাড়িতে উপেক্ষা করে আর সামনে চলে যাবে, সবাইকে আমি থামিয়েছি, নতুবা রক্তারক্তি হয়ে যেত। আমি শেখার ভাই অনেক কষ্ট করে সবাইকে থামিয়েছি, কিন্তু আমরা চেয়েছিলাম শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করতে, আমাদের কথাগুলো তুলে ধরতে, আমাদের যে কষ্ট। তোমার সাথে এই বিষয়টা নিয়ে আগেও আলাপ হয়েছে, আমি একই কথা বলেছি, আজকে এই সবার সামনেও আমি একই কথাই বলতে চাই যে আমার নিজের কথাও বলার প্রয়োজন নেই। এই 2 দিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বলছিলেন এই আশ্রয়ন প্রকল্প, এই বিভিন্ন ভাতা, সামাজিক সুরক্ষা বেষ্টনীর বিভিন্ন ভাতা নিয়ে কথা বলতে গিয়ে উনি এই কথাটা বলেছেন যে এই আশ্রয়ন প্রকল্পে কে বাড়ি পাচ্ছে, সে বিএনপি করে না আওয়ামী লীগ করে, এটা তার কোনো ইস্যু না। এই ভাতাগুলো কে পাচ্ছে এটা তার কোনো ইস্যু না, এটা তিনিই বলেছেন। এবং আমিও ব্যক্তিগতভাবে একই জিনিস মনে করি যে একটা দাবি জানাতে রাস্তায় নামা মানে আওয়ামী লীগের বিরোধিতা করা এমন না। এবং এখানে আমি চোখ বুঝিয়ে বলতে পারি যে আজকে যারা উপস্থিত আছেন তারা বিভিন্ন রাজনৈতিক মতের হতে পারেন, আদর্শের হতে পারেন, তাতে কিছু এসে যায় না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এবং এই প্রতিবন্ধী মানুষদের একটা বিশেষ সাপোর্ট আমাদের সমাজে যারা আমরা সুস্থ মানুষ আছি তাদেরকে দিতেই হবে। এটাই হচ্ছে সভ্যতা, এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে গণতন্ত্র। তো এটা নিয়ে আর আলোচনা করারও কোনো প্রয়োজন নেই। তো আপনি কিছু বলতে যাচ্ছিলেন? না, আমি বলতে চাচ্ছিলাম না, আমি শেষ করেছি। আমরা আর আপনাকে না আটকাই, আমরাও আমাদের সবকিছু আপনার কাছে তুলে ধরতে, তো আমরা খুব শিগগিরই টিভিতে আপনার কাছে নিয়ে হাজির হব। খুব শিগগিরই আবার যোগাযোগ হবে। সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আজকে শেষ করছি এখানে। সাব্বির ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাব্বির ভাই আপনাকে। সবাইকে ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে মনে রাখবে ভাই। ভাই আপনাকে ধন্যবাদ ভাই। জি, আপনাদেরও সবাইকে ধন্যবাদ।
লিভ করলাম, আবার আমাদের দেখা হবে, কথা হবে। সাব্বির ভাই প্লিজ, আমি একটা লাইন কথা বলবো। সাব্বির ভাই একটু জি জি শুনেন। জি হ্যাঁ, আমি উজ্জ্বলা বলছিলাম, উজ্জ্বলা বণিক। জি আপা সেটা বলুন। হচ্ছে আপনি বলেও ফেলছেন যে এটা নিয়ে আর আমরা আর কথা না বলি, তারপরে একটু বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে জুন মাসে যখন বাজেট পেশ করলো সরকার, তখন হচ্ছে যে একটা মাস সময় দেওয়া হয়েছে যে সবাই বাজেটের উপরে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। তো সেই জায়গা থেকে আমাদের দাবিগুলি আমরা করতেই পারি। হ্যাঁ, এটা তো আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা অবশ্যই এই দেশের ভোটার। হ্যাঁ, তো এটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের সুযোগ সুবিধার জন্য এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে একটু বিষয়টাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। কিন্তু আমরা হচ্ছে যে সাধারণ প্রতিবন্ধী মানুষ, আমরা এই দেশের নাগরিক, আমরা প্রধানমন্ত্রীর সন্তান। আপনারা সবাই আমাদের জন্য এই বিশেষ করে আপনি আমাদের এই কথাগুলি শুনেছেন এবং বিশ্বাস করি যে এটা ওই ইস্তিহারে আমাদের এই বিষয়গুলি আসবে, সেটা আমরা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। এবং আমরা সবাই ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। জি ধন্যবাদ, আমি লিভ করলাম তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আমরা সবাই লিভ করি। সালমা আপা। হ্যাঁ।